হ্যালো, গুড ইভিনিং সবাইকে। বহু প্রতীক্ষিত WBCS 2025 সালের যে নতুন সিলেবাস, সেই সিলেবাস চলে এসেছে। আজকেই পিএসসির ওয়েবসাইটে এই সিলেবাস দিয়েছে। যেমনটা আগে বলেছিলাম ঠিক তেমনটাই আমরা জানি এবং দেখলামও। সিলেবাস পুরোপুরি ডেসক্রিপটিভ টাইপ করা হয়েছে এবং বলতে পারো যে ইউপিএসসির প্যাটার্ন। অনেকে ইউপিএসসি প্যাটার্ন বা ইউপিএসসি থেকে পুরো ডিটো নকল করে নিয়েছে, অমুক তমুক বলতে পারে। প্যাটার্নটা ইউপিএসসির, কিন্তু আমি যেটা মনে করি সিলেবাসটার আমি দেখছিলাম, তো সিলেবাসটার মধ্যে কিন্তু সত্যিই একটা কোয়ালিটি আছে। আমরা যদি সিলেবাসটাকে ভালো করে যদি অবজার্ভ করি, ভালো করে যদি অনুধাবন করি, তাহলে বুঝতে পারবো যে এই সিলেবাসটা কিন্তু অনেক কিছু রয়েছে আর কি। তো যাই হোক, আমি বেশি দীর্ঘায়িত করব না। আমি তোমাদেরকে যে বিষয়ে আজকে অবগত করব সেটা হচ্ছে কি 2025 সালের নিউ সিলেবাস এবং সেই সিলেবাসের সমস্ত বিষয় কেমনভাবে এখানে দিয়েছে এবং কি প্যাটার্নে দিয়েছে সেটা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। চলো, আমি আমার স্ক্রিনের দিকে এবার দেখছি, তোমরা ওয়াচ আউট এবং দেখো যে আমি কি বলতে চাইছি। আশা করছি যদি একটু স্মুথলি এবং খুব ঠান্ডা মাথায় যদি আমার ভিডিওটা দেখো, তাহলে তোমার সিলেবাস সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা হয়ে যাবে। আর একটু বলে রাখি, যেহেতু পুরো সিলেবাসটা এখানে আলোচনা করব, তাই একটু ভিডিওটা দীর্ঘায়িত হবে, তো একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা নিশ্চয়ই দেখবে যে এটা দীর্ঘায়িত হবে। হ্যাঁ, তো যাই হোক, বেশি কিছু না বলে সিলেবাসের দিকে আমরা যাচ্ছি। তো সবাই দেখো, এটা WBCS এর পিএসসির ওয়েবসাইট থেকে এই সিলেবাসটা দিয়েছে। তো পিএসসির ওয়েবসাইট থেকে যে সিলেবাসটা দিয়েছে এটা নতুন সিলেবাস বলতে পারো। এটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই যে নোটিফিকেশনটা লক্ষ্য করো, তোমার হচ্ছে 2024 সালের তোমার হচ্ছে অলরেডি এসেছিল। তো পিএসসি আজকে এই নোটিফিকেশনটা দিল এবং এটা 2025 সালের পরীক্ষাকে কেন্দ্র করে বলতে পারো। 25 সালের পর সমস্ত পরীক্ষাতেই এই সিলেবাসটাই কিন্তু থাকবে। তো যাই হোক, আমরা এখানে একটু আমি আগে প্রাথমিকভাবে বলে দিই তোমাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে যে প্রিলিমিনারি যে পরীক্ষা রয়েছে, তো সেটা আগে যেমন 200 নম্বরের হতো, এবার থেকে 400 নম্বরের হবে, ঠিক আছে। আর মেন্সের পরীক্ষা যেটা তোমার হচ্ছে আগে হতো, এখন সেটা AB গ্রুপের জন্য 2200 মার্কের হবে, বুঝতে পারছো, ইন্টারভিউ সমেত। তো বিস্তারিত আলোচনা করলে আরও ব্যাপারটা ডিটেলসে বুঝতে পারবে। তো চলো, সবার প্রথমে আগে আমরা প্রিলিমিনারি যে পরীক্ষা রয়েছে প্রিলিমস, ঠিক আছে, তার সিলেবাস নিয়ে আমরা বলবো। আমরা এখনই অবগত হলাম যে প্রিলিমসের জন্য দুটো পেপার থাকবে। তো দুটো পেপার 1 আর হচ্ছে পেপার 2। তো পেপার 1 যেটা রয়েছে সেটাকে দেখো জেনারেল স্টাডিজ পেপার 1 বলছে, আর যেটা পেপার 2 সেটাকে জেনারেল স্টাডিজ পেপার 2 বলছে, ঠিক আছে। তো দুটার ক্ষেত্রেই মাথায় রাখবে যে অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স হবে। একমাত্র পিএসসির পরীক্ষাতে অবজেক্টিভ টাইপ যদি কোশ্চেন হয় তো শুধুমাত্র প্রিলিমিনারিতেই হবে। তাহলে পেপার 1ও এমসিকিউ আর পেপার যেটা 2 সেটাও এমসিকিউ, দুটোই হচ্ছে এমসিকিউ প্যাটার্ন। তো বুঝতেই পারছো দুটো এমসিকিউ প্যাটার্ন, আর দুটোতেই 200 নম্বর করে ক্যারি করবে, 200 নম্বর করে। এর আগে প্রিলিমিনারি পরীক্ষাও একটা পেপারে হতো 200 নম্বরে, এবার দুটো পেপার হবে 200, 200, 400। আর এর আগে পরীক্ষাগুলোতে দেখবে যে তোমাদের টাইমিং যেটা থাকতো 2.5 ঘন্টা করে থাকতো, এবার থেকে কিন্তু সেটা নয়, তোমার হচ্ছে 2 ঘন্টা করে থাকবে। আর তোমাদের বলে রাখি 2 ঘন্টা করে 4 ঘন্টা কিন্তু একদিনেই কিন্তু পরীক্ষা হবে প্রিলিমিনারি। এটা নয় যে তোমাদের 2 দিন আলাদা আলাদাভাবে পরীক্ষা হবে, একদিনেই হবে এবং সেটা 200 মার্কের করে 400 নম্বরের হবে। যেটা হচ্ছে পেপার 1 সেটাও 200, আর যেটা পেপার 2 সেটাও 200। তো
তো এরপরে আরও ডিটেলস রয়েছে, আমরা ডিটেলসের দিকে এখন যাব আস্তে আস্তে। তারপরে দেখো এবার এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পেপার যেটা মানে প্রিলিমিনারি যেটা পেপার 2, ঠিক আছে, দেখো জেনারেল স্টাডিজ পেপার 2, এই পেপারটা শুধুমাত্র কোয়ালিফাইং পেপার, অর্থাৎ এখানে তুমি যদি 33% মার্কস পাও তাহলে কিন্তু কোয়ালিফাই করে যাবে। অর্থাৎ তোমাদের পেপার 1 এটা কিন্তু কাট অফ পেপার, পেপার 1 এটা হলো কাট অফ পেপার, আর যেটা পেপার 2 এটা কিন্তু কাট অফ পেপার নয়, পেপার 2 হচ্ছে কোয়ালিফাইং পেপার। আচ্ছা, কোয়ালিফাইং পেপার কত পার্সেন্ট মার্কস পেলে? তোমার হচ্ছে 33%। অর্থাৎ 33% কথাটার মানে হলো যে যদি আমরা 33% মার্কস পাই, 33% মার্কস পাওয়া মানে হচ্ছে যে কত 33% কথাটার মানে হচ্ছে কত, তোমার হচ্ছে 200-র মধ্যে 33% মানে হচ্ছে প্রায় ধরো 66 মার্কস, ঠিক আছে। এটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এটাতে পাস করব। আর এটাতে যদি পাস করি তাহলে আমাদের কাট অফ পেপার দেখা হবে, অর্থাৎ পেপার 1 দেখা হবে। তুমি যদি এটাতে পাসই না করো তাহলে কিন্তু কাট অফ পেপার দেখা হবে না, ঠিক আছে। ইউপিএসসির ক্ষেত্রেও এই ধরনেরই আছে, হ্যাঁ, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও এই ধরনের করা হলো, মানে একটা ভালো খুব সুন্দর একটা জিনিস। আচ্ছা, তারপরে হচ্ছে কি দেখো লেখা আছে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে ইট ইজ ম্যান্ডেটরি। কি ম্যান্ডেটরি? যে তোমাকে দুটাতেই কিন্তু অ্যাপিয়ার হতে হবে। দেখো এখানে লেখা আছে যে অ্যাপিয়ার হতে হবে দুটাতে। এটা নয় যে আমি একটা পরীক্ষায় অ্যাপিয়ার হলাম আর একটাতে হলাম না, ঠিক আছে, তাহলে হবে না। একটা পরীক্ষাতে যদি দুটোর মধ্যে একটা পরীক্ষাতে অ্যাপিয়ার না হলে তুমি ডিসকোয়ালিফাইড। তোমাকে দুটা পরীক্ষায় অ্যাপিয়ার হতেই হবে। পেপার 2 যেটা, সেখানে তোমাকে 66% 33% মানে 66 বা 67 মার্কস পেতেই হবে। তারপরে যেটা পেপার 1 200 মার্কের রয়েছে, আগে যেমন কাট অফ হতো ঠিক ওইভাবেই কিন্তু কাট অফ হবে। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারছি। আর কোশ্চেন হবে তোমার হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল, হ্যাঁ কোশ্চেন হবে। তো গ্র্যাজুয়েট লেভেল দেখবে এর আগের নোটিফিকেশনগুলো তো গ্র্যাজুয়েট লেভেল লেখা থাকতো, তার মানে বুঝতে পারছো আমাদের প্রিলিমিনারি আগের মতো যেমন কোশ্চেন হতো ঠিক একইভাবে হয়তো সম্ভবত কোশ্চেন হতে চলেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি এবার আমরা এই যে মার্কস ডিভিশনটা যেটা রয়েছে সেই মার্কস ডিভিশনটা নিয়ে আলোচনা করব। প্রথম দেখো তোমাদের হচ্ছে যেটা পেপার 1, ঠিক আছে, পেপার 1 যেটা, সেই পেপার 1-এর মার্কস ডিভিশনটা এখানে আমরা আলোচনা করছি প্রিলিমিনারির, হ্যাঁ। তো পেপার 1-এ আগে কি হতো, তোমার হচ্ছে 8টা ডিভিশন থাকতো। এই 8টা ডিভিশনের মধ্যে ম্যাথ জিআইও থাকতো, ঠিক আছে, জিআইয়ের নাম থাকতো, ম্যাথও কিছু কিছু দিয়ে দিত, ঠিক আছে। তো সেই সিলেবাসটাকে চেঞ্জ করা হয়েছে। 8টা ডিভিশনের 25 গুণিত তোমার হচ্ছে 8 থাকতো, 25 × 8, এভাবে করে 200 থাকতো। এবার যদি দেখো তো দেখবে এবার কিন্তু 25 করে নেই, সব 20, ঠিক আছে, 20 করে, এবং আলটিমেটলি কি শেষ হচ্ছে কততে 20, এই তোমার হচ্ছে 200-এ। এবার দেখো সিলেবাসটাও কীভাবে প্রিলিমিনারি চেঞ্জ করেছে। যদি দেখো যেমন ধরো ইংলিশ কম্পোজিশন, ঠিক আছে, 20 মার্কের করা হয়েছে, আগেও ইংলিশ ছিল এবারও আছে। জেনারেল সায়েন্স দেখবে আমাদের প্রিলিমসের যে পরীক্ষা হতো 26 নম্বর থেকেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে সায়েন্সেরই কোয়েশ্চেন থাকতো। তো সেইভাবে জেনারেল সায়েন্স লেখাই আছে। তো জেনারেল সায়েন্সের ক্ষেত্রে 20 মার্কস রয়েছে। সায়েন্স যা নর্মাল হয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা হয় জেনারেল সায়েন্সের বা বেসিক সায়েন্স যেগুলো হয় সেগুলো এখানে কিন্তু আসবে। তারপর হচ্ছে কি দেখো কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্স, বুঝতে পারছো একই কথা আগেও লেখা থাকতো। সিএ থাকবে হচ্ছে 20 মার্কসের, ঠিক আছে। তারপরে দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া 20 মার্কসের। আমি দেখছিলাম এখানে হিস্ট্রি অফ ইন্ডিয়া 20 মার্কস, আবার নিচের দিকে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 20 মার্কস। তো এটাকে আমরা যতই সেপারেট করি না কারণ আলটিমেটলি হিস্ট্রি, তবে হিস্ট্রি আগে যেটা ছিল 50 মার্কস, এখন থেকে সেই 50টা হয়ে গেল হচ্ছে 20 + 20 মানে হচ্ছে 40 মার্কস। তাহলে আমরা এইটুকুটা বুঝতে পারছি হয় সম্ভবত এটা অ্যানসিয়েন্ট এবং মেডিয়েভাল যে হিস্ট্রি রয়েছে সেখান থেকে 20 আর হচ্ছে
এখান থেকে হচ্ছে 20, ঠিক আছে। তারপরে হচ্ছে কি কি জিওগ্রাফি আগের মতোই রয়েছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। তার মানে হচ্ছে ইন্ডিয়ান আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল দুটারই তোমার হচ্ছে কি জিওগ্রাফি রয়েছে, এবং সেই জিওগ্রাফি 20 মার্কস হয়ে গেল। তার মানে আগের থেকে জিওগ্রাফির গুরুত্ব একটু হলেও কিন্তু এখানে কমলো মনে হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু না, একটু পরে বলবো তাহলে বুঝতে পারবে। আচ্ছা, ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স এই দুটো আগে গিয়ে কী থাকতো, দুটো মিলিয়ে 25 মার্কস থাকতো, সেই জায়গায় একটা বিশাল বড় মানে পরিবর্তন নিয়ে আনা হয়েছে। কেন স্যার বিশাল বড় পরিবর্তন কেন বলছেন? তার পিছনে একটাই কারণ, কী কারণ? দেখো এখানে ইন্ডিয়ান পলিটি থেকে 20 ধরা হয়েছে এবং ইন্ডিয়ান ইকোনমি থেকে 20 ধরা হয়েছে, অর্থাৎ মানে পলিটি এবং ইকোনমিক্সের কিন্তু গুরুত্ব কিন্তু ব্যাপক হারে বাড়িয়ে দেওয়া হলো। এবার থেকে আমাদের কিন্তু পলিটি এবং ইকোনমিক্সের দিকে বিশেষভাবে নজর দিতে হবে, ঠিক আছে। এমনকি আমাদের যেটা মেন্সের সিলেবাস, যদি আমি সেই সিলেবাসটাও দেখছিলাম, সেটাও যদি দেখো তো দেখবে যে পলিটির কোয়ালিটি এবং ইকোনমিক্সের কোয়ালিটির মধ্যে একটা হিউজ মানে পরিবর্তন আগের থেকে চলে আসলো, ঠিক আছে। চলো আমরা যখন ডেসক্রিপটিভ তখন আলোচনা করবো তখন ওটা বুঝতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো যেটা বললাম যে ম্যাথ জিআইটাকে বাদ দেওয়া হয়, যেমন সেই জায়গায় যেটা অ্যাডেড করা হয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ইনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেটিক চেঞ্জ, ঠিক আছে, এই সকল বিষয়। অর্থাৎ যেটাকে আমরা বায়োসায়েন্সের ক্ষেত্রে যেটাকে আমরা ইনভায়রনমেন্টাল জিওগ্রাফি বলতে পারি বা ইনভায়রনমেন্টাল সায়েন্স বলতে পারি, সেইটা কিন্তু এখানে দিয়েছে। বেশ কিছু পরীক্ষাতে, ছোটোখাটো পরীক্ষাতে এনভায়রনমেন্টের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছিল, এবার কিন্তু সিভিল সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু দেওয়া হলো। এমনকি কারেন্ট যে ইস্যুগুলো রয়েছে সেখান থেকেও এখানে কোয়েশ্চেন্স আসবে, জিওগ্রাফিক্যাল যে ইস্যুগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু এখানে কোয়েশ্চেন আসবে। আমি এই কথাটাই আগে বলছিলাম যে জিওগ্রাফি কিন্তু গুরুত্ব কমলো না, আলটিমেটলি এটাকে তুমি বলতে পারো যে ইনভায়রনমেন্টাল জিওগ্রাফি যে একটা পোর্শন হয় সেটা ধরে নিতে পারো, বা তুমি সায়েন্সেরও পার্ট ধরে নিতে পারো, ইনভায়রনমেন্টাল সায়েন্স হিসাবেও ধরতে পারো। তো ইনভায়রনমেন্টাল নলেজ তোমার যাতে ঠিক থাকে সেই জন্য এটার ক্ষেত্রে তোমার হচ্ছে কি, আর দেখো লক্ষ্য করো মার্কস কি সেখানে 40। আমি তো বলবো একটু বড়োভাবে বলবো, কি বড়োভাবে বলবো, এটা শুধুমাত্র মানে হচ্ছে ইনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা ইনভায়রনমেন্টাল সায়েন্স নয়, এর সাথে তোমার যে আমি বলবো ইভিএস এর সাথে সাথে তোমার হচ্ছে জিওগ্রাফি আর হচ্ছে জিও, আর তোমার হচ্ছে ইভিএস রিলেটেড তোমার হচ্ছে সিএ কারেন্ট অ্যাফেয়ার্স। তার মানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যুগুলো কিন্তু ব্যাপক আসবে। এখানে এসেই কিন্তু ইউপিএসসির প্যাটার্নটাকে কিন্তু ফলো করেছে, যেটা ইউপিএসসি ফলো করে। ইউপিএসসির কোয়ালিটি কোয়েশ্চেন করবে কিনা বা করতে পারবে কিনা আমি জানি না, নিশ্চয়ই করতে পারবেন, করবে কিনা জানি না, ঠিক আছে। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে প্যাটার্নটাকে এখানে এইভাবে ফলো করা হয়েছে যে কি তোমার নলেজ যাতে হচ্ছে এই সকল বিষয় কিন্তু বেশি থাকে। তাহলে বলতে পারো যে হিউজ ডিফারেন্ট আগের বারের যে তোমার যে প্রিলিমিনারি সিলেবাস ছিল তার থেকে এখনকার। যেহেতু ম্যাথ জিআই চলে গেল, সবাই ভাববে যে কাট অফ বাড়বে, কিন্তু বাস্তবে কিন্তু কাট অফ সেই হিসাবে বাড়বেও না। কারণ হচ্ছে কি ইস্যুটা কিন্তু এবার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড বেশি। এখন ছাত্রছাত্রীকে কিন্তু কারেন্ট ইস্যুর দিকে, কারেন্ট ইনভায়রনমেন্টাল ইস্যুর দিকে, কারেন্ট কি বলে যে ক্লাইমেটিক চেঞ্জের দিকে, হ্যাঁ, তার যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলোর দিকে নজর দিতে হবে। গতানুগতিক যে সাবজেক্টিভ যে নলেজ থেকে আমরা পাস করে যাচ্ছিলাম সেই জায়গাটা কিন্তু এবার কিন্তু পরিবর্তন হতে চলেছে, বুঝতেই পারছো। ইউপিএসসির প্যাটার্ন শুধু ফলো করছে না, ইউপিএসসির কোয়ালিটিও মেনটেন করার জন্য এই ধরনের সিলেবাস দিয়েছে। তো যাই হোক, আমরা মোটামুটি যেটা পেপার 1 যেটা আমাদের কাট অফ হবে যে পেপারে, ঠিক আছে, সেই পেপারের সম্বন্ধে মোটামুটি একটা আলোচনা করলাম, ঠিক আছে। আশা করছি তোমাদের এই আলোচনাটা ভালো লাগলো। এই আলোচনাটা একটু যদি বিস্তারিত মানে ভাবে দেখো বা রিপিটেড দেখো, তাহলে কিন্তু প্রিলিমসের সিলেবাস সম্বন্ধে তোমাদের একটা ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে, বিশেষ করে কাট অফ পেপারের, যেটাকে আমরা কি বলছি পেপার 1। এবার আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি পেপার 2। পেপার 2 বলতে যেটা হচ্ছে কোয়ালিফাইং পেপার। দেখো আমরা সেই কোয়ালিফাইং পেপারের দিকে আসছি। আচ্ছা, এই কোয়ালিফাইং পেপারটা কিন্তু পুরোপুরি তোমার হচ্ছে ইউপিএসসিকে ফলো করেছে, হ্যাঁ, কোয়ালিফাইং পেপারটাকে পুরোপুরি ইউপিএসসিকে ফলো করেছে বলতে পারো, ঠিক আছে। কিন্তু একটু এখানে কিন্তু ডিফারেন্স আছে, আমি জানি না এই জায়গাটা কী করবে, দেখা যাক, পরে বোঝা যাবে। আচ্ছা, আগে বলে দিই কী কী আছে। যেমন হচ্ছে
কম্প্রিহেনশন বুঝতে পারছো ইংলিশের উপরে এটা থাকবে, তো তার উপরে হচ্ছে কি 60 মার্কস, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং দ্য কমিউনিকেশন স্কিল, তার উপর হচ্ছে 10 মার্কস। তারপর হচ্ছে লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটিস, তার উপর হচ্ছে 35 মার্কস। তারপর হচ্ছে ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, এর উপরে তোমার হচ্ছে কি 30 মার্কস। জেনারেল মেন্টাল এবিলিটি যেটা, তার উপর হচ্ছে 30 মার্কস। আর হচ্ছে কি কিছু হচ্ছে কি বেসিক নিউমেরেসি, আর তার সাথে সাথে চার্ট, গ্রাফ, টেবিলস, ডেটা সাফিসিয়েন্সি, এটা হচ্ছে মাধ্যমিক লেভেলের উপরে ভিত্তি করে আসবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কত মার্কের 35 মার্কসের। যদি এটাকে টোটাল করো তাহলে হচ্ছে 200 মার্কস। ইউপিএসসি ক্ষেত্রে কিন্তু 200টা কোশ্চেন করা হয় না, কোশ্চেন কম থাকে। এক্ষেত্রে 200 কোশ্চেন্স করা হচ্ছে না ইউপিএসসির মতো প্যাটার্ন করা হচ্ছে, সেটাই হচ্ছে দেখার, ঠিক আছে। যদি 200 কোশ্চেন্স করা হয় তার মানে একটা লেন্থলি পেপার হতে চলেছে, এবং এই লেন্থলি পেপারেই কিন্তু মানে পাস করাটা কিন্তু বেশ কিছু ছাত্রছাত্রীর জন্য কিন্তু যথেষ্ট টাফ হতে চলেছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি পেপার 2, এটা হচ্ছে পেপার 2, ঠিক আছে। এটা হলো পেপার 2, আর এটাকে তোমাকে কি করতে হবে, কোয়ালিফাই করতে হবে। এবং এই কোয়ালিফাই কত পার্সেন্ট মার্কস পে করতে হবে, 33%। মানে এখানকার 33% মানে হচ্ছে 66 মার্কস পেলে বা 67 মার্কস পেলে তুমি হচ্ছে এখানে কোয়ালিফাই করে যাবে। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে এটা হচ্ছে কি। তাহলে আমরা একটা জায়গায় স্পষ্ট হয়ে গেলাম যে পেপার 1 এবং পেপার 2 দুটো একদিনের পরীক্ষা হচ্ছে, 2-4 ঘন্টা। আর একটা জিনিস হচ্ছে 200-400, এর মধ্যে হচ্ছে পেপার 1টা হচ্ছে কাট অফ নেচারের এবং পেপার 2টা হচ্ছে কোয়ালিফাইং নেচারের। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি, ঠিক আছে। এরপরে আমরা এটাকে যখন আমরা আলোচনা করলাম, তারপরে আমরা পেজে চলে যাচ্ছি যে এর পরে কি রয়েছে, ঠিক আছে। এরপরে যদি দেখো এরপরে তোমাদেরকে প্রিলিমিনারি পরীক্ষা সম্বন্ধে কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। কি ডিটেলস দেওয়া রয়েছে বলছে, প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে স্ক্যানিং টেস্ট, যেটা আগেও লেখা থাকতো, ঠিক আছে। স্ক্যানিং টেস্ট মানে এটা একটা জাস্ট প্রিলিমস এক্সাম, ঠিক আছে। এর সাথে কম্পিটিটিভ মানে যেটা তোমার হচ্ছে ফাইনাল মার্কস, তার মানে অ্যাড হবে না, এই জিনিসটা এখানে বলতে চাইছে। যে দেখো লেখাই আছে যে এটা শুধুমাত্র মেন্সের পরীক্ষায় বসার জন্য শুধুমাত্র একটা সিলেকশনস মানে এক্সাম আর কি, ঠিক আছে, সিলেকশন এক্সাম। আর তোমার হচ্ছে কি প্রিলিমিনারি এক্সাম ক্যান্ডিডেট নট কন্ডাক্ট বাই দ্য মেরিট লিস্ট, এই ফর দ্য মেরিট লিস্ট, মানে এটা কোনো মেরিট লিস্টে এটা কিন্তু অ্যাড হবে না, এটা জাস্ট মাত্র কোয়ালিফাইং নেচার একটা পেপার, এই কথাটাকে মাথায় রাখবে। আর বলতে পারো যে সকল ক্যান্ডিডেট এই প্রিলিমসের যে কন্ডিশন দেওয়া হয়েছে দুটো পেপার মিলিয়ে, যারা পাস করবে তারাই শুধুমাত্র হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যান্ড আদার্সের মেন্স পরীক্ষা যেটা, সেই পরীক্ষাটাতে বসতে পারবে, ঠিক আছে। যারা এই দুটো পেপারে পাস করবে না বা দুটো পেপারের মধ্যে একটা পেপারে পাস করবে না, তারাই কিন্তু হচ্ছে সেকেন্ড পেপারে কিন্তু আর কিন্তু বসতে পারবে না। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে হচ্ছে মেন্স এক্সামিনেশন। মেন্স এক্সামিনেশন সম্বন্ধে তোমাদেরকে এখানে বলা রয়েছে, চলো দেখা যাক কি বলা রয়েছে। আমরা একটা একটা করে পার্ট আমরা বোঝার চেষ্টা করব। সবার প্রথমেই দেখো, মেন্স এক্সামিনেশন কথাটা মানে নট অনলি শুধু লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষার সাথে সাথে হচ্ছে পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ আমি যদি একটু তোমাদেরকে এখানে সংক্ষেপে তবু বলে দিই, তাহলে পরে বুঝতে তোমাদের সুবিধা হবে। এখানে তোমার হচ্ছে গিয়ে কি পেপার 1 বলে একটা পেপার রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ থাকবে। আর পেপার 2 বলে একটা পেপার রয়েছে, এখানে থাকবে বেঙ্গলি। তো এই দুটাই তোমার হচ্ছে 300 মার্কস করে থাকবে। আর এটা বলতে পারো এটা হচ্ছে কোয়ালিফাইং নেচার। এর আগেরটা যেমন আমরা পেলাম 33% কোয়ালিফাইং নেচার, এখানে এই দুটো পেপারে তোমাকে মেন্স যখন দিতে যাবা তোমার 30% হচ্ছে কোয়ালিফাই নেচার। তার মানে তোমাকে 300-র মধ্যে তোমাকে 100 পেতেই হবে, 300-র মধ্যে তোমাকে 100 পেতে হবে। তুমি যদি 300-র মধ্যে দুটো পেপারে 100-100 করে পাও, তারপরে এরপরে হচ্ছে তোমার 8টা পেপার রয়েছে, সেই পেপারে তোমাকে বসতে হবে। 8টা পেপারের মার্কস কত? যারা গ্রুপ এ বিতে বসবে, ঠিক আছে, তাদের হচ্ছে 8টা পেপার 250 গুণিত 8, বুঝতেই পারছো, এক্ষেত্রে হচ্ছে 2000 মার্কস,
আর এর সাথে 200 নম্বর হচ্ছে পার্সোনালিটি টেস্ট, মানে হচ্ছে কত 2200। যারা গ্রুপ সি এর জন্য বসবে 250 গুণিত 6। 6 কেন স্যার? অপশনাল যে পেপার হচ্ছে, একটাই অপশনালে, মাথা রাখবে আমি যে কথাটা বলছি, একটাই অপশনালে দুটো পেপার হবে, অর্থাৎ দুটো অপশনাল সাবজেক্ট নয়, একটা অপশনাল সাবজেক্টের দুটো পেপার হবে, ঠিক আছে? তো সেখানে 250 500 মার্কস ওটা বাদ। গ্রুপ সি এবং ডি কে অপশনালকে দিতে হবে না, যেমনটা আগেও দিতে হতো না, ঠিক আছে? তাহলে 6টা পেপার, আর এই 6টা পেপারের জন্য সম্ভবত মার্কস হচ্ছে টোটাল 1500। গ্রুপ সি এর ক্ষেত্রে 150 নম্বর ইন্টারভিউ, অর্থাৎ 1650। গ্রুপ ডি এর ক্ষেত্রেও একটু পরিবর্তন, 250, 6টা পেপার একেও দিতে হবে, আর তোমার হচ্ছে কি এটা হচ্ছে 1500। আর ইন্টারভিউ যেটা গ্রুপ সি এর ক্ষেত্রে 150, এ বি এর ক্ষেত্রে 200 ছিল, এখানে হয়ে গেল 100, অর্থাৎ টোটাল মার্কস হচ্ছে 1600। অর্থাৎ তোমাকে আমি এটা বলতে চাইছি, সেটা হচ্ছে কি এই যে রিটিন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট, এই দুটো মিলিয়ে কিন্তু হচ্ছে মেন এক্সামিনেশন। অর্থাৎ মেন এক্সামিনেশনের যে মেরিট লিস্ট, গ্রুপ এ এবং গ্রুপ বি এর ক্ষেত্রে হচ্ছে কত 2200 মার্কস, সি এর ক্ষেত্রে হচ্ছে 1650, আর ডি এর ক্ষেত্রে হচ্ছে 1600, ঠিক আছে? তার পার্সোনালিটি টেস্ট ছাড়া কোনোভাবেই কিন্তু এটাকে কিন্তু আলাদা করা যাবে না। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি, ঠিক আছে? এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি দেখো, আশা করি দেখতে পাচ্ছ, এবার একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। আচ্ছা, এরপরে যদি দেখো সেটা হচ্ছে কি, আমি যে কথাটা বলছিলাম যে রিটিন এক্সামিনেশন যেটা হবে সেটা 10টা পেপারে, 10টা পেপার। স্বাভাবিক, স্বাভাবিক কেন স্যার? দেখো এখানে দুটো, যেটা তোমার হচ্ছে কম্পালসারি পাস করতেই হবে, আর হচ্ছে কি এদিকে হচ্ছে 8টা পেপার, তো 8 আর 2 কত 10, তো এই 10টা পেপার টোটাল আছে। এর মধ্যে থেকে দুটো পেপারের মধ্যে পেপার এ, যেটা পেপার এ সেটা হচ্ছে বেঙ্গলি এবং নেপালি। আই রিপিট, বেঙ্গলি এবং নেপালি, অর্থাৎ এবার থেকে উর্দু এবং হিন্দি এই দুটোকে অ্যাড করা হয়নি, শুধুমাত্র হচ্ছে বেঙ্গলি এবং নেপালিদেরকেই শুধুমাত্র অ্যাড করা হয়েছে, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে কি পেপার বি, পেপার বি হচ্ছে ইংলিশ, ঠিক আছে? এই দুটো কোয়ালিফাইং নেচার, আর হচ্ছে কত মার্কসের 30 মার্কসের, এই 300 মার্কসের, আর 30% হচ্ছে কোয়ালিফাইং করতে হবে। আমি বুঝাতে পারলাম এই জিনিসটা? এখানে একটা কিন্তু অনেক বড় পরিবর্তন করেছে। আমাদের সচরাচর পরীক্ষাগুলো দেখবে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গিয়ে কী হয়, বাংলা, নেপালি, উর্দু এবং একটা হচ্ছে হিন্দি, এই 4টাকে অল্টারনেটিভ হিসাবে রাখা হয়। এই প্রথম সিভিল সার্ভিসের ক্ষেত্রে 4টা ভাষার জায়গায় দুটোকে গুরুত্ব দেওয়া হয়েছে, একটা হচ্ছে নেপালিকে এবং একটা হচ্ছে কি বাংলাকে। হিন্দি এবং উর্দু এই দুটোকে কিন্তু এক্ষেত্রে অ্যাড করা হয়নি। আশা করি বুঝাতে পারছি। এরপরে হচ্ছে যে কথাটা বলছিলাম যে 300 মার্কসের দুটো পেপার হবে এবং এটা হবে কোয়ালিফাইং নেচার, হলো। আর মার্কস তারপরটা দেখো, অল কম্পালসারি পেপার, যেগুলো কম্পালসারি পেপার মানে 1 থেকে পেপার নম্বর 1 থেকে পেপার নম্বর 8 পর্যন্ত, যেটা 8টা, ঠিক আছে? এক্ষেত্রে হচ্ছে সাথে পার্সোনালিটি টেস্টের মার্কসটাকে কিন্তু এখানে মেরিট লিস্টে ধরা হবে। অলরেডি আমি এটা তোমাদেরকে আগে থেকেই বলে দিয়েছি। তার মানে হচ্ছে কোয়ালিফাইং পেপার এই ক্ষেত্রে কিন্তু অ্যাড হচ্ছে না, ঠিক আছে? কোয়ালিফাইং পেপার এক্ষেত্রে অ্যাড হচ্ছে না। আচ্ছা, এরপরে দেখো এখানে একটা কথা লেখা আছে, এই যে কম্পালসারি পেপার হোক বা অপশনাল পেপার হোক, দুটো ক্ষেত্রেই 250 মার্কস করে হচ্ছে থাকবে। 250, তার মানে 8টাতে 250 মানে তুমি যদি গুনতি করে তাহলে 2000। দেখো আমি অলরেডি আগে আমি উপরে লিখেই দিয়েছি, এ এবং বি এর ক্ষেত্রে হচ্ছে 2000 এবং তার সাথে ইন্টারভিউয়ের মার্কসটা আলাদা করে অ্যাড হয়ে যাবে। তো এক্ষেত্রে মাথা রাখবে, সে তুমি মানে 3 ঘন্টা সময়ের কথা বলা হয়েছে সমস্ত, মানে তুমি যেটাই পেপার দিবে 250 নম্বরের 3 ঘন্টা করে সময়ের কথা বলা হয়েছে। মজার কথা বলো বা উল্লেখিত যে আগের যে দুটো পেপার 300 নম্বরে, ওখানে কিন্তু নির্দিষ্ট সময়ের কথা বলা হয়নি। এবার আদৌ সময়টা কতটা আমরা মানে হয়তো পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারবো। এমনকি আমি নোটিফিকেশনটা দেখছিলাম, কোনো জায়গায় কিন্তু ঠিকঠাক করে তার টাইমিংটা কিন্তু বলা হয়নি, ঠিক আছে? আমি বুঝাতে পারলাম তোমাদেরকে। এবার আমরা কিন্তু আশা করছি এই জিনিসগুলো বুঝে গেছো।
তারপরে আমি নেক্সট আমি যাচ্ছি, প্রথমবারে যদি আমরা যদি জিনিসটাকে একটু ভালো করে বুঝে যাই তাহলে হচ্ছে গিয়ে কি তখন পড়াশোনা করতে সুবিধা হবে। এবার দেখো আমরা অলরেডি 4 নম্বর পয়েন্ট পর্যন্ত পড়েছি। এবার দেখো 5 নম্বর পয়েন্টটা আমরা পড়ব। 5 নম্বর পয়েন্ট কি বলছে? বলছে ক্যান্ডিডেট অপটিং ফর দ্য গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সার্ভিসেস, মানে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সার্ভিসে বসবে তাদেরকে কিন্তু পেপার 7 এবং পেপার 8-এ বসতে হবে না। স্বাভাবিক, এর দুটো অপশনাল পেপার, তো এই দুটাতে বসতে হবে না। আমি আবারও বলছি, পেপার 7 এবং পেপার 8 দুটাই কিন্তু অপশনাল পেপার। এবং এই যে অপশনাল পেপারটা আছে যেটা, তার সম্বন্ধে একটু বলে দিই, একটাই সাবজেক্টের দুটো পেপার হবে, দুটো অপশনাল সাবজেক্ট থাকবে না, একটাই সাবজেক্টের দুটোই, কোনো এখানে কনফিউজড হওয়ার জায়গা নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি দেখো রিটিন এক্সামিনেশনের সিলেবাসটা দেওয়া হয়েছে। এখন এইখানে দেখো এই যে পেপার এ যেটা 300 নম্বরের হবে তার সিলেবাস দেওয়া হয়েছে, যেটা বেঙ্গলি এবং নেপালি। আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে এখানে উর্দু এবং হিন্দিকে কিন্তু অ্যাড করা হয়নি। এটা কত মার্কের হবে? 300 নম্বর হবে। নর্মাল যা বাংলা হয়, ঠিক আছে? কি কি দেখো, লেটার রাইটিং থাকবে, রিপোর্ট থাকবে, প্রতিবেদন, পেশি রাইটিং সারাংশ, কম্প্রিহেনশন থাকবে, ট্রান্সলেশন থাকবে, যেটা হচ্ছে ইংলিশে থাকবে, বাংলায় করতে হবে বা নেপালিতে করতে হবে। এছাড়াও শর্ট এসেও কিন্তু করতে বলতে পারে। তাহলে বুঝতে পারছো আমরা যেগুলো ডেসক্রিপটিভের পরীক্ষাগুলো দিই বা পড়ি সেই জিনিসগুলোই কিন্তু এখানে কিন্তু রিপিটেড হচ্ছে। কিন্তু মাথা রাখবে, এই যে বাংলা পেপারটা রয়েছে এই পেপারটা পুরোপুরি কোয়ালিফাইং নেচার। এমনকি উল্লেখিত সিলেবাসটা যদি ভালো করে দেখো এরপরের পেপারগুলোতে আর কোনো জায়গায় এই ধরনের বাংলা নেই। অর্থাৎ আমাদের বাংলার রিপোর্ট রাইটিং ফাইটিং যা লিখতে হতো আগে, তার উপরে আমাদের কিন্তু মেরিট লিস্ট হতো কিন্তু আগের WBCS পরীক্ষাগুলোতে। এবার থেকে বাংলার সেই জিনিসগুলো কিন্তু নেই। উপরন্তু দেখবা যে বাংলার লিটারেচার আমি যখন এখন বুঝাবো তখন বুঝতে পারবে, বাংলার লিটারেচার, বাংলার আর্ট অ্যান্ড কালচারকে অ্যাড করা হয়েছে। বলতে পারো ওটা বাংলার ইতিহাসই, ঠিক আছে? তো সেইটাকে অ্যাড করা হয়েছে, সেটাকে অ্যাড করা হয়েছে। কথাটার মানে হচ্ছে বাংলা কিন্তু যেগুলো আমরা পড়ি সেগুলো শুধুমাত্র কোয়ালিফাইং নেচারেই রয়েছে। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তারপর হচ্ছে কি পেপার বি। তো পেপার বি যেটা ইংলিশের, এটাও হচ্ছে 300 মার্কের। তো এর সিলেবাসটা আমি এবার একটু বলছি, ওয়েট করো। তো দেখো এর সিলেবাসটা আমি বলছি। এর সিলেবাসটাকে কি বলছে, একই টাইপেরই। দেখো তোমার হচ্ছে একটা কম্প্রিহেনশন থাকবে, এই প্যাসেজ থাকবে, তার উপরে বেশ কিছু কোশ্চেন থাকবে, ঠিক আছে? পেশি রাইটিং থাকবে যা হয়। আচ্ছা, ইউজেস অ্যান্ড ভোকাবুলারি তোমার হচ্ছে, তারপর হচ্ছে শর্ট এসে থাকবে, বাংলার ক্ষেত্রেও দেখলাম। লেটার রাইটিং বা ড্রাফটিং রিপোর্ট যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো ঠিক আগের ইংলিশের মতোই নেচার, ঠিক আছে? এই ক্ষেত্রেও তোমার হচ্ছে 300 মার্কস রয়েছে এবং কোয়ালিফাইং নেচার 30% মার্কস, মানে হচ্ছে 100 পেলে তুমি এটাতে পাস করবে, ঠিক আছে? আর দেখো নোট করে দেওয়া হয়েছে। এখানে কি নোট করে দেওয়া হয়েছে? বলছে যে এই যে পেপার দুটা, মানে হচ্ছে পেপার এ আর হচ্ছে পেপার বি যেটা কোয়ালিফাইং, তো বলছে এর যে সিলেবাস, সেই সিলেবাসটা মাধ্যমিক পরীক্ষার স্ট্যান্ডার্ডে হবে, মানে কোনো গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডে নয়, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হবে। তার মানে বুঝতেই পারছো কোয়ালিফাইং নেচার, খুব বেশি মানে টাফ যে থাকবে সেটা নয়। তার মানে এবার বলবো যে মাধ্যমিক নেচার লেখা থাকবে মানে একদমই যে মাধ্যমিক থাকবে এটা ভুল করেও কিন্তু ভাববে না, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও তোমার হচ্ছে গিয়ে কি লেখা আছে, অ্যান্সার বুকস অফ দ্য মেন্স পেপারস, মেন্স এক্সামিনেশন, যেটা মানে পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত, যেটা সেখানেই তোমার যে ক্যান্ডিডেট উইল বি ইভ্যালুয়েটেড who would secure the qualifying marks of 30% and more in each, ঠিক আছে? মানে যারা গ্রুপ এ, মানে এই যে যেটা বাংলা ছিল, ঠিক আছে, এবং যেটা হচ্ছে গিয়ে ইংরেজি, মানে হচ্ছে পেপার বি, এই দুটাতে যারা তোমার হচ্ছে 30% মার্কস পেয়ে কোয়ালিফাই করবে, শুধুমাত্র তাদেরই তোমার হচ্ছে গিয়ে কি পেপার 1 to পেপার 8 দেখা হবে। যদি এটা না করে তাহলে কিন্তু দেখা হবে না। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি, ঠিক আছে? খুব ঠান্ডা মাথায় বুঝবে,
একটু ভিডিওটা লেন্থলি হচ্ছে ঠিকই, কিন্তু এইখানে এসে কিন্তু তোমরা সিলেবাসটা কিন্তু ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি বুঝে গেছো। এবার কথাটা হচ্ছে যে পেপারগুলো তোমার হচ্ছে কি তোমার হচ্ছে মেরিটের জন্য থাকবে, সেখানে এখানে দেখো লেখা আছে পেপারস টু বি তোমার হচ্ছে কাউন্টেড ফর মেরিটস, তারপরে নিচের দিকে লেখা আছে, আমি সেই দিকে যাচ্ছি। মেরিটের জন্য, তার মানে এই দুটো তো এ আর বি তো মেরিটের জন্য থাকছে না। যেহেতু এ আর বি মেরিটের জন্য থাকছে না, ঠিক আছে, তাহলে ওই দুটোকে আমরা ধরতে পারছি না। এবার মেরিটের জন্য যেগুলো থাকছে সেগুলো হচ্ছে কি, মেরিটের জন্য কে কে থাকছে দেখো। মেরিটের জন্য প্রথম হচ্ছে আমরা বলি যে মাথার এখানে আমরা পেপার 1 থেকে শুরু করে পেপার একদম 8 পর্যন্ত কি কি থাকবে সেটাই কিন্তু এখানে ডিসকাস করব। আশা করি বুঝাতে পেরেছি, ঠিক আছে। তো সবার প্রথমে দেখো পেপার 1 হচ্ছে কি ইংলিশ এসে থাকবে, ঠিক আছে, ইংলিশ এসে। আর এটা কত মার্কসের থাকবে? 250 মার্কসের বা 250 মার্কস। তাহলে আমরা যদি এই যে পেপার মানে এসে ইংলিশ এসে যেটা রয়েছে 250 মার্কের, ঠিক আছে, তো এটাকে যদি আমরা দেখি বা বুঝি, আমরা একটু পরে সিলেবাসটা দেখবো, তা দেখবা অনেকটাই কিন্তু হচ্ছে আগেরটার মতোই। অর্থাৎ এর আগে আমরা ইংলিশ এক জায়গায় পেলাম 300 মার্কস, এখানে আবার আমরা ইংলিশ পাচ্ছি হচ্ছে 250 মার্কস। অর্থাৎ আমরা মেন্সের যে পরীক্ষা দেবো সেই পরীক্ষাতে 550 মার্কস তোমার হচ্ছে শুধুমাত্র ইংলিশ থাকবে। তার মানে ক্যান্ডিডেট যে রয়েছে সে ইংরেজিতে যাতে যথেষ্ট পরিপক্ক হয় অ্যাজ এ সিভিল সার্ভেন্ট, সেই জিনিসটাই কিন্তু এখানে অথেন্টিক করা হচ্ছে, ঠিক আছে। তো অতএব মাথায় রাখবে ইংলিশটাকে কিন্তু তোমাদেরকে কিন্তু খুব তীক্ষ্ণভাবে পড়তে হবে, বুঝতে হবে, এমনকি ইংলিশ বুকসের সাথে সাথে ম্যাগাজিনগুলোকে পড়তে হবে, ঠিক আছে। রেডিমেড শুধুমাত্র পড়াশোনা করে কিন্তু সিভিল সার্ভিস কিন্তু আর হবে না, বুঝতেই পারছো। আমি আবার বলছি, ইউপিএসসির প্যাটার্নটা ফলো করেছে, আমি বলবো না যে ইউপিএসসি একদম পুরোপুরি, প্যাটার্নটা শুধুমাত্র ফলো করেছে, ঠিক আছে। আমরা এই ইংরেজির প্রতি ক্যান্ডিডেটদের যে তোমার হচ্ছে মানে কম গুরুত্ব দিত এতদিন, সেই গুরুত্বটা কিন্তু যাচাই করে নেবে তোমার হচ্ছে পিএসসি, ঠিক আছে। আশা করি বুঝাতে পেরেছি। এবার দেখো পেপার টুও সব পেপারই 250 মার্কের, ঠিক আছে। এই যে তোমার হচ্ছে 250 মার্কস। এটা কিসের উপরে? এটা হচ্ছে বাংলার বা পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন অ্যান্ড কালচার, মানে বুঝতে পারছি আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার প্রাচীন ঐতিহ্য, তার উপরে ভিত্তি করে এই পেপারটা বললেই এটা কিন্তু মানে হচ্ছে সব থেকে বড় পিএসসির হচ্ছে মাস্টার ক্লাস। তুমি বাংলার সিভিল সার্ভেন্ট হবে আর তুমি বাংলার সম্বন্ধে জানবে না, এটা তো হতে পারে না। বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি তোমাকে জানতে হবে। এটা পুরোপুরি ইউপিএসসির মতো তো নয়, এটা তো ইউপিএসসির সাথে বলতে পারো যে মিলই নেই। যেহেতু তুমি যেহেতু পিএসসির তোমার হচ্ছে চাকরি করছো এবং বাংলার সিভিল সার্ভেন্ট হিসাবে কাজ করছো, সেই কারণে তোমাকে বাংলার ইতিহাস সম্বন্ধে তোমাকে জানতেই হবে। তো তার উপরে 250 নম্বর রয়েছে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে বাংলা নেই, কিন্তু বাংলার ইতিহাস এখানে আছে। আরে এটা কিন্তু খুব গভীরে পড়তে পারে, বলতে পারো এটা খুব নতুন বিষয় তোমাদের কাছে, আমাদের কাছে, সবার কাছে, ঠিক আছে। তবে খুব ইন্টারেস্টিং, ভালোও লাগবে। বাংলার ইতিহাস জানবা, বাংলার সংস্কৃতি জানবা, এর থেকে ভালো কি হতে পারে, ঠিক না? দেখো এখানে কি কি আছে, প্রথমে আগে বলি কি কি আছে, পরে জানবো। আমরা প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে কি বাংলার যেটা ট্র্যাডিশন, সেটা অ্যানসিয়েন্ট থেকে মানে প্রাচীন কাল থেকে শুরু করে মডার্ন পর্যন্ত জানতে হবে। প্রাচীন থেকে মডার্ন মানে আধুনিক, তার মানে হচ্ছে প্রাচীন কাল থেকে আধুনিক কাল পর্যন্ত বাংলার সংস্কৃতি, বাংলার আর্ট, বাংলার কালচার, বাংলার হেরিটেজ কি ছিল, ঠিক আছে, বা কি হচ্ছে, সেই বিষয়ে কিন্তু এই বিষয়টা, এই চ্যাপ্টার, এই হচ্ছে পেপারটা রয়েছে, ঠিক আছে। আমার মনে হয় খুব স্পষ্ট এই ধরনের বুকস এখনো পর্যন্ত মার্কেটে বের হয়নি। হয়তো সিভিল সার্ভিসের জন্য খুব তাড়াতাড়ি এগুলো বই বেরিয়ে যাবে, কিন্তু এটা কিন্তু ক্যান্ডিডেটদের কাছেও মানে একদমই নতুন, এবং কি খণ্ড খণ্ডভাবে মানে তথ্যগুলোকে কিন্তু জোগাড় করতে হবে যদি খুব গভীরভাবে এগুলোকে পড়তে চাও, ঠিক আছে। আর আমি বলবো এটা কিন্তু একটা খুব টার্নিং পয়েন্ট হতে চলেছে সবার জন্য, মানে কেন, এটা একটা স্কোরিং পেপার হতে চলেছে, ঠিক আছে। তো চলো কি কি আছে এখানে। প্রথমে হচ্ছে বাংলার কালচার,
বেঙ্গলের কালচার, ঠিক আছে। তারপরে গিয়ে কী আছে, আর্ট ফর্মস। কোন আর্ট? তোমার হচ্ছে ফক আর্ট, মিউজিক অফ বেঙ্গল, ফক আর্টও রয়েছে, আর বাংলার হচ্ছে গানও রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে লিটারেচার অফ বেঙ্গল, মানে বাংলার সাহিত্য রয়েছে। আর হচ্ছে কি রয়েছে, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, মানে বাংলার যেগুলো তোমার হচ্ছে হেরিটেজগুলো রয়েছে, বিল্ডিংগুলো রয়েছে, হ্যাঁ, পুরনো বিভিন্ন দেখবে যে হেরিটেজগুলো রয়েছে, সেগুলোর সম্বন্ধেই এখানে তোমাকে জানতে হবে। আমি এমনকি দেখছিলাম যে তোমার হচ্ছে আমাদের যে রয়েছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঠিক আছে, তার সম্বন্ধে এখানে দেওয়া রয়েছে। আবার বিষ্ণুপুরের যে টেরাকোটার যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে ওখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো চলো এবার আমরা নেক্সটের দিকে যাচ্ছি। এবার দেখো এখান থেকে শুরু হচ্ছে তোমার হচ্ছে এবার হচ্ছে পেপার 3। পেপার 3কে আবার জেনারেল স্টাডিজ 1ও বলা হচ্ছে কিন্তু, হ্যাঁ। এইখানে যেটা রয়েছে একটা হচ্ছে হিস্ট্রি প্লাস জিওগ্রাফি। আচ্ছা, এই যে হিস্ট্রি এবং জিওগ্রাফি রয়েছে, হিস্ট্রি রয়েছে 125, জিওগ্রাফিও রয়েছে 125, আমরা সিলেবাসেও পরে দেখতে পাবো। আর টোটাল মার্কস হচ্ছে কত, তোমার হচ্ছে 250। পেপার 4 যেটা হচ্ছে জেনারেল স্টাডিজ 2, ঠিক আছে, এটা তো 250 মার্কস রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইটাতে সম্ভবত তোমার হচ্ছে সায়েন্সের পেপারটা রয়েছে, ঠিক আছে, সায়েন্স। আচ্ছা, তারপরে আমরা সিলেবাস দেখলেই বুঝতে পারবো নেক্সটে। আচ্ছা, তারপর হচ্ছে পেপার 5, এটা জেনারেল স্টাডিজ 3 রয়েছে এবং এখানে 250 মার্কস রয়েছে। সম্ভবত এখানে তোমার হচ্ছে কনস্টিটিউশন, ঠিক আছে, কনস্টিটিউশন আর তোমার হচ্ছে কি ইকোনমিক্স রয়েছে। আচ্ছা, পেপার 6, হ্যাঁ, মজার বিষয় হচ্ছে এই জায়গাটাতেই পেপার 6 যেটা এখন জেনারেল স্টাডিজ 4 নামে পরিচিত হলো। এতদিন এখানে কিন্তু কি হতো, ম্যাথ জিআই 200 মার্কের হতো, ঠিক আছে। এবার থেকে কিন্তু আর ম্যাথ জিআই কিন্তু এখানে 200 মার্কের কিন্তু হবে না। WBCS এর মেন্সের সিলেবাস থেকে ম্যাথ জিআই উঠে গেল, ঠিক আছে। আর WBCS এর কোনো ম্যাথ বা জিআই নেই। এক্ষেত্রে যে পেপারটা আসলো সেটা আরও ইন্টারেস্টিং। কেন? এটা হচ্ছে তোমার হচ্ছে এথিক্সের পেপার, যেটা ইউপিএসসিতে থাকে, ঠিক আছে। কিসের পেপার? তোমার হচ্ছে এথিক্সের পেপার। তাহলে এই যে এথিক্সটা কি তোমার যে নীতিশাস্ত্র, ঠিক আছে। তোমার হচ্ছে কিভাবে নীতিশাস্ত্র, মোরালিটি, অ্যাপটিটিউড, অ্যাটিটিউড, এই যে কনসেপ্টগুলো রয়েছে, এই কনসেপ্টগুলো কিভাবে অ্যাজ এ সিভিল সার্ভেন্ট তোমার মধ্যে থাকা উচিত এবং কিভাবে একজন সিভিল সার্ভেন্ট হিসাবে তোমাকে এই জায়গাগুলোকে সুনিশ্চিত করে এগিয়ে যাওয়া উচিত, ঠিক আছে। তুমি যেহেতু বুঝতে পারছো সিভিল সার্ভেন্ট মানে হচ্ছে জনসেবার কাজ করবে, তো জনগণের প্রতিও তোমাকে কিন্তু একটা দায়িত্ববোধ রয়েছে, ডেমোক্রেসির প্রতি দায়িত্ববোধ রয়েছে, ঠিক আছে। সেই বিষয়গুলোকে কিন্তু প্রথম থেকেই কিন্তু একটা চিন্তাধারার মধ্যে রাখতে হবে। সেই কারণে এই এথিক্স পেপার, এবং এই এথিক্স পেপারের জন্য তোমার হচ্ছে কি 250 মার্ক রয়েছে, 250 মার্কস। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপরে রয়েছে পেপার 7 এবং পেপার 8, নিচের দিকে পেপার 8 রয়েছে, অপশনাল সাবজেক্ট। একটাই অপশনাল, আমি কিছুক্ষণ আগেই বলেছি, পেপার 1 এবং পেপার 2 সিলেবাস আলাদা আলাদা থাকবে। আর দুটোর ক্ষেত্রে হচ্ছে 250, তার মানে হচ্ছে অপশনালি কিন্তু 250 মানে হচ্ছে 500, মানে একটা সাবজেক্টের উপরে তুমি যেটা পড়বে সেটা কিন্তু 500 মার্কস। তো 500 মার্কস কিন্তু কম নয়, যথেষ্ট কিন্তু 500 মার্কস, ঠিক না। আর একটা কথা বলে দিই, শেষের দিকে লেখা আছে, সেটা হচ্ছে কি এই যে অপশনাল পেপারগুলো রয়েছে, ঠিক আছে, তোমার হচ্ছে 500 মার্কস, হ্যাঁ, এই দুটো কিন্তু তোমার হচ্ছে কি অনার্স যে ডিগ্রি রয়েছে, ঠিক আছে, অনার্স ডিগ্রি, অনার্সের মানে যেভাবে কোশ্চেন হয় সেই স্ট্যান্ডার্ডে তোমার হচ্ছে অপশনাল কোশ্চেনগুলো থাকবে। আর এই যে আমরা যতগুলো পেপার পেলাম, মানে পেপার 1 থেকে একদম পেপার 6 পর্যন্ত, ঠিক আছে, পেপার 1 থেকে টু পেপার 6, হ্যাঁ, পেপার 6, এগুলো হচ্ছে ডিগ্রি কোর্সের যেমন হয় নর্মাল ডিগ্রি কোর্স, ঠিক আছে, সে ডিগ্রি কোর্সে পড়ার মতো থাকবে। এটা অনার্স লেভেলের, এটা ডিগ্রি কোর্স লেভেলের, ঠিক আছে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে এখান থেকে যদি আমরা বেরিয়ে যাই,
তার টোটাল কি কি পেপার রয়েছে, 250 করে রয়েছে, আমরা এখানে কিন্তু দেখে নিলাম। আচ্ছা, এরপরে দেখো যে কথাগুলো আমি বলছিলাম, হ্যাঁ একবার রিপিট করিয়ে দিচ্ছি, যে কি সব কোশ্চেন কনভেনশনাল টাইপ হবে, মানে হচ্ছে বড় লিখে লিখে করতে হবে, এমসিকিউ এবার থেকে আর থাকছে না। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার যে প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে মানে 8টা পেপারের ক্ষেত্রে তোমার যে 3 ঘন্টা করে সময় থাকছে, ঠিক আছে, মাথায় রাখবে ক ঘন্টা, 3 ঘন্টা। যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি এই যে অ্যান্সারগুলো লিখবে সেটা কম্পালসারি পেপারের হোক বা অপশনাল পেপারের হোক, মেবি রিটিন আইদার ইন ইংলিশ অর বেঙ্গলি। হয় তোমাকে পুরো পেপারটা যদি ইংরেজিতে লিখতে চাও তো লিখতে পারো, নাহলে তুমি পুরো পেপারটা যদি বাংলায় লিখতে চাও তুমি বাংলা লিখতে পারো, ঠিক আছে। কিন্তু তুমি বাংলা এবং ইংলিশ করে দিলা, বাংলিশ করে দিলা, সেটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। আরেকটা অপশন বলছে এক্ষেত্রে, কি বলছে, আদারওয়াইজ অথবা অন্যথা তোমার হচ্ছে কি এই যে কোশ্চেন পেপারেই তোমার হচ্ছে তার ডিটেলস দেওয়া থাকবে যে তোমাকে কীভাবে করতে হবে। তো স্বাভাবিক এখানে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে কোশ্চেন পেপারে কী লেখা থাকবে, সেটা কি হয় তোমাকে বাংলায় লিখতে হবে, নাহলে তোমাকে ইংরেজিতে লিখতে হবে। মানে যদি তুমি ইংরেজিতে লেখার মতো যদি তোমার মানে স্বাচ্ছন্দ্যতা থাকে তো তুমি ইংরেজিতে লিখবে, তোমার যদি বাংলায় লেখার মতো স্বাচ্ছন্দ্যতা থাকে তো তুমি বাংলায় লিখবে। কিন্তু মাথায় রাখবে যে ইংরেজি যে রয়েছে 300 প্লাস 250 অর্থাৎ 550, এই 550 কিন্তু তোমাকে ইংরেজিতে লিখতে হবে, এটাও ফের মাথায় রাখবে, ক্লিয়ার। তারপর হচ্ছে কি তোমার হচ্ছে এখানে নোট করতে বলছে, কি বলছে, যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্যান্ডিডেট তারা কিন্তু পেপার 7 এবং 8 দেবে না। অলরেডি আমি এটা বলে দিয়েছি যে যেহেতু এটা অপশনাল রয়েছে, আগেও অপশনাল গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্যান্ডিডেটরা দিত না, এখনও দেবে না। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে এখানে আর কিচ্ছু না স্যার, এই যে যেগুলো অপশনাল পেপার রয়েছে সেই পেপারগুলোর সাবজেক্টগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। শুধুমাত্র গ্রুপ এ বি এর ক্যান্ডিডেটরাই তাহলে অপশনাল দিতে পারবে এবং তার পেপারের নাম মানে হচ্ছে সাবজেক্ট এবং কোডগুলো দেওয়া রয়েছে। এখানে একটু বলে রাখি, পরবর্তীতে মানে এই জিনিসটা বুঝতে হবে, এই যে অপশনালগুলো সিলেবাস, এখানে কিন্তু যদি নোটিফিকেশনটা দেখো নির্দিষ্টভাবে সিলেবাস কিন্তু দেয়নি, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় বলে দিয়েছে, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে, যে আগের যে অপশনালের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটাই সিলেবাস, ঠিক আছে। আগে যেমন ধরে নাও যে কারো জিওগ্রাফি বা কারো হিস্ট্রি অপশনাল ছিল, তো পেপার 1 এবং পেপার 2 যেমন থাকতো এখানের ক্ষেত্রেও পেপার 1 পেপার 2 হয়ে যাবে, ঠিক আছে। আগেরটা কি হতো 200 400 মার্কসের হতো, এবার হবে 250 500 মার্কের বা 500 মার্কসের হবে। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তাহলে এই সাবজেক্টগুলো নর্মালি যা যা আমাদের অপশনাল ছিল সেগুলোরই লিস্ট দেওয়া আছে, এটাকে আমি আর পড়ছি না। এই সাবজেক্টগুলো আমি কিন্তু এখান থেকে ওভারটেক করে চলে যাচ্ছি। আচ্ছা, এইখানে আসো, সাবজেক্টগুলো শেষ হলো অপশনালের। এবার কি বলছি, কোশ্চেন পেপার ফর দ্য মেন্স তোমার যে কনভেনশনাল টাইপ, আবার একই কথা। আর আমি যে কথাটা তখন বলছিলাম, যেগুলো হচ্ছে তোমার হচ্ছে কি যেগুলো তোমার হচ্ছে কি কম্পালসারি পেপার, মানে হচ্ছে কত পেপার নম্বর 1 থেকে পেপার নম্বর হচ্ছে কত 6, ঠিক না। এই যে পেপার দেখো গ্র্যাজুয়েট ডিগ্রির মতো মানে হচ্ছে কোশ্চেন্স হবে, যেটা আমি বলছিলাম, ঠিক আছে, পাস কোর্সের মতো এক কথায়। আর আরেকটা হচ্ছে কি দেখো, যেটা তোমার হচ্ছে কি অপশনাল সাবজেক্ট, এই অপশনাল সাবজেক্টের কথা স্পষ্ট লেখা আছে এখানে, দেখবে যে কনভেনশনাল টাইপেরই হচ্ছে এবং অনার্স ডিগ্রির মতো হবে। তোমরা এখানে বুঝতে পারছো কোশ্চেন আগের মতো স্ট্যান্ডার্ড কোশ্চেন আসবে এবং আগের মতো কোয়ালিটি কোশ্চেনই আসবে অপশনালের ক্ষেত্রে। অপশনালের ক্ষেত্রে গিয়ে কি 250 অর্থাৎ 500 মার্কস, একটাই অপশনাল। আর সাথে এখানে কি লেখা আছে, অ্যান্সার ইন অল দ্য পেপারস কম্পালসারি অ্যান্ড অপশনাল এক্সেপ্ট বেঙ্গলি। এই পেপার 1, পেপার 1টাকে তোমায় কী করতে হবে, বাংলায় লিখতে হবে। এই আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার, যেটা তোমার ইংলিশ রয়েছে, বেঙ্গলি রয়েছে, এগুলো বাদ দিয়ে যতগুলো পেপার রয়েছে সেই পেপারগুলো হয় আইদার তোমাকে বাংলায় করতে হবে, নাহলে তোমাকে ইংরেজিতে করতে হবে। আশা করি আমি তোমাদেরকে এখানে বোঝাতে পেরেছি। তারপরে আমি এই পেজ থেকে চলে যাচ্ছি।
এবার দেখো এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দিয়েছে, হ্যাঁ ভালো করে শুনবে। সেটা হচ্ছে কি তুমি যেটা লিখবে বাংলা লিখতে পারো, পেপার। আচ্ছা, যদি হিন্দি একটা অপশনাল রয়েছে সেক্ষেত্রে তুমি হিন্দি বা তুমি হচ্ছে নেপালি ভাষায় লিখতে পারো। কারো তোমার হচ্ছে আরবি, ফার্সি, উর্দু যা কিছু করতে পারো, মাথায় রাখবে, রেসপেক্টিভলি যা করতে পারো করতে পারো। আগে যে সাঁওতালি যে পেপারটা থাকতো, আমি এটা মেন বলতে চাইছি, আগে যারা সাঁওতালি পেপার লিখতো বেশিরভাগটা ওরা বাংলাতেই কিন্তু লিখতো, ঠিক আছে। এবার থেকে অপশনাল সাঁওতালি কিন্তু আর বাংলায় লেখা যাবে না, একদম স্পষ্ট লেখা আছে দেখো যে তোমার হচ্ছে কি সাঁওতালি পেপার উইল বি সেলড, তোমার হচ্ছে সেট ইন তোমার হচ্ছে ওল্ড চিকি স্ক্রিপ্ট অ্যান্ড অ্যান্সার শুড বি অলসো রিটেন ইন ওল্ড চিকি। অ্যান্সারও তোমাকে ওল্ড চিকিতেই লিখতে হবে, অন্য কোনো কিছুতে তোমার হচ্ছে অ্যান্সার লেখা যাবে না। তুমি মনে হলো যে তুমি বাংলায় লিখে দিলা বা ইংরেজিতে লিখে দিলা, লেখা যাবে না। তার মানে এবার থেকে যারা তোমার হচ্ছে ওল্ড চিকি ভাষা জানে বা লিখতে জানে তারাই শুধুমাত্র সাঁওতালি অপশনাল হয়তো সম্ভবত নেবে। আমি আশা করি বুঝাতে পেরেছি, ঠিক আছে। এরপরে তাহলে হচ্ছে এরপরে 8 নম্বরে, এগুলো সব হচ্ছে ওই পেপারগুলো সম্বন্ধে বলা ছিল। এবার 8 নম্বরে সরাসরি আসছি। কি বলছে? এ সামারি অফ দ্য গ্রুপ ওয়াইজ পেপার অফ দ্য মেন্স এক্সামিনেশন। তাহলে কি গ্রুপ ওয়াইজ কি আসছে? তাহলে গ্রুপ এ আর গ্রুপ বি সার্ভিসের জন্য তোমার যে 2টো কোয়ালিফাইং পেপার থাকছে, আর 6টা হচ্ছে কম্পালসারি পেপার থাকছে, আর কি বলছে অ্যান্ড 1 অপশনাল সাবজেক্টের 2টো পেপার থাকছে। এই কথাটা আমি তখন থেকে বলছিলাম যে কটা অপশনাল সাবজেক্ট হবে। এখানে দেখো স্পষ্ট করা আছে 1 অপশনাল সাবজেক্ট। তখন থেকে আমি এই কথাটাই কিন্তু বারবার বলার চেষ্টা করছিলাম, এখানে কোনো কনফিউজ হওয়ার জায়গা নেই। তারপরে হচ্ছে কি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে কি করতে হবে? 2টো কোয়ালিফাইং পেপারের সাথে 6টা কম্পালসারি পেপার থাকছে। অর্থাৎ বলতে পারো এক্ষেত্রে তোমার হচ্ছে অপশনাল পেপার দুটো বাদ হয়ে যাচ্ছে। আমরা আগে থেকেই এটা কিন্তু বারবার বলছি, ঠিক আছে। তারপরে এবার দেখো লক্ষ্য করো কি বলছে, পার্সোনালিটি টেস্ট সম্বন্ধে বলছে। কি বলছে পার্সোনালিটি টেস্ট সম্বন্ধে? একই জিনিস, এ বি সি ডি 4টা ক্যাটাগরির জন্য পার্সোনালিটি টেস্ট থাকবে। এখানে ক্যান্ডিডেটের পার্সোনালিটি টেস্ট যা লেখা থাকে, হ্যাঁ প্রতিবারই, ঠিক আছে, একই টাইপেরই পার্সোনালিটি টেস্ট হবে, একই টাইপেরই মার্কসও রয়েছে আগের মতোই। কি রয়েছে? গ্রুপ এ এবং বি এর ক্ষেত্রে কত মার্কস রয়েছে? 200 মার্কস। আর গ্রুপ সি এর ক্ষেত্রে কত আছে? 150 মার্কস। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে হচ্ছে 100 মার্কস, যেটা আমি অলরেডি এই ভিডিওতে আগেই বলে দিয়েছি, ঠিক আছে। তো একই থাকছে, এটাকে কোনো কিন্তু চেঞ্জ বা পরিবর্তন কিন্তু হচ্ছে না, ঠিক আছে। এরপরে কি বলছে? নোট করতে বলছে নো সেপারেট পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড দ্য ডিফারেন্ট গ্রুপ। মানে এটা নয় যে কেউ একজন ক্যান্ডিডেট গ্রুপ এর জন্য দিল, ফের তাকে গ্রুপ সি এর জন্য দিতে হবে, ঠিক আছে। একবার হয়ে গেলে হয়ে গেল, হ্যাঁ। তো বুঝতেই পারছো এটা অলরেডি আগে থেকেই এইটা সিস্টেমই আছে। যারা গ্রুপ এর জন্য ইন্টারভিউর জন্য ডাক পায়, বি এর জন্য ডাক পায়, যদি গ্রুপ এ বা বি যদি কোনো কারণবশত না হয় সেক্ষেত্রে কিন্তু সি বা ডি গ্রুপের ইন্টারভিউ কিন্তু তাকে সেপারেটলি কিন্তু দিতে যেতে হয় না। এটা কিন্তু সবাই আমরা কিন্তু কম বেশি জানি, ঠিক আছে। আর তোমার হচ্ছে মাথায় রাখবে এই কথাটা লেখা আছে, আর কিচ্ছু নেই। আমি এটাকে আর ডিটেলস বললাম না। এবার এটাও খুব মনোযোগ দিয়ে শুনবে বা দেখবে। কি বলছে? পিএসসি তোমার কিন্তু মার্কস কিন্তু ডিডাকশন করতে পারে বা মার্কস কমিয়ে দিতে পারে। কতটা মার্কস কমিয়ে দিতে পারে? তো বলছে 10% মার্কস কমিয়ে দিতে পারে অফ দ্য ফুল মার্কস। মানে তুমি ধরো না যে 2200 নম্বরে মেন্স পরীক্ষা দিয়েছো, এই 2000 মার্কের তুমি মেন্স পরীক্ষা দিয়েছো, বা 2200 নম্বর ইন্টারভিউ সমেত তুমি দিয়েছো আছে। এবার দেখা গেলো যে তোমার ইসের মধ্যে মানে অ্যান্সার শিটের মধ্যে কোনো জায়গায় কোনো আইডেন্টিফাই মার্কস বা কিছু পড়ে গেছে বা দিয়ে দিয়েছো, হ্যাঁ, যেটা হয়তো ইলিগাল বা হয়তো কারাপশানের দিকটা ইন্ডিকেট করছে, সেক্ষেত্রে তোমার কিন্তু টোটাল মার্কসের কাছ থেকে তোমার যে 10% মার্কস কিন্তু ডিডাক্ট হয়ে যাবে। তারা বুঝতেই পারছে, এটা অবশ্য আগেও ছিল, একই জিনিস লেখা থাকে, হ্যাঁ। আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট
মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, যেটা সেক্ষেত্রে নেগেটিভ মার্কস থাকবে। তো অলরেডি আমরা জানি যে মাল্টিপল চয়েস কোশ্চেন কোথায় থাকবে, শুধুমাত্র হচ্ছে প্রিলিমসে। তো প্রিলিমসের যে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে প্রিলিমসের, সেক্ষেত্রে কি থাকবে, নেগেটিভ মার্কস থাকবে। ঠিক আছে, দেখো এমসিকিউ টাইপের, কিন্তু এখানে এটাও মাথায় রাখতে হবে এমসিকিউ কিন্তু তোমার এটাও হবে, ওই যে সিস্যাটের পেপারটা। তো সিস্যাটের পেপারটা যে এমসিকিউ হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে কিন্তু স্পষ্ট করে সিস্যাটের পেপারটা কিন্তু লেখা নেই। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যদি লেখা নাও থাকে, হ্যাঁ, তার মানে আমাদেরকে ধরে নিতে হবে সম্ভবত ওখানেও হয়তো এমসিকিউ এই নেগেটিভ থাকবে, হতে পারে। তবে এই ব্যাপারটা স্পষ্ট নয়, আরও কিছুদিন গেলে এই ব্যাপারটা বোঝা যাবে যে সিস্যাটের পেপারটাতে নেগেটিভ থাকবে কি থাকবে না। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে কোয়ালিফাইং মার্কসটা ঠিক করবে হচ্ছে কি পিএসসি। এটা সব কিছু অলরেডি লেখাই থাকে। অবশ্যই কাট অফ মার্কস তোমার হচ্ছে পিএসসি ঠিক করে, এটা আমরা সবাই কম বেশি জানি। এবার এই যে পেপারগুলো রয়েছে, সেই পেপারগুলো এখানে সিলেবাস দেওয়া রয়েছে। ঠিক আছে, পেপারগুলোর এবার সিলেবাস দেওয়া রয়েছে। প্রথম পেপার সবাই জানো যে তোমার হচ্ছে গিয়ে কি, তোমার হচ্ছে ইংলিশের রয়েছে পেপার 1, যেটা সেটা হচ্ছে ইংলিশ, হ্যাঁ, যেটা 250 নম্বরের পেপার। তো দেখো এখানে ইংলিশ কী কী থাকছে, আমি কিছুক্ষণ আগেই বললাম যে তোমার হচ্ছে 250 আর এদিকে হচ্ছে 300, 550 প্রায়। কেন বললাম, দেখো প্রায় একই ধরনের ইংলিশ আছে। কি কি রয়েছে, যেমন ধরো ইংলিশ এসে লিখতে বলছে, ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে এই যে এসেটা হবে মাল্টিপল টপিক্সের উপরে, মানে কারেন্ট ইভেন্টগুলো যেগুলো রয়েছে তার উপরে কিন্তু এখানে আসবে বা দেবে। হ্যাঁ, ক্রেডিট উইল বি গিভেন দ্য প্রপার ইকোনমি অফ ওয়ার্ডস, মানে ঠিকঠাক তোমার হচ্ছে কতগুলো শব্দের মধ্যে লিখতে হবে না লিখতে হবে, প্রপারলি ঠিকঠাক করে লিখতে বলছে। এটা নয় জায়গায় লিখে চলে গেলাম। তাহলে বুঝতে পারছো এসে রাইটিং থাকতে পারে বা আরও ওই টাইপের কিছু থাকতে পারে। সেক্ষেত্রে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে মানে তুমি অ্যাজ এ ক্যান্ডিডেট তোমার ইংলিশটা কেমন এবং যে বিষয় সম্বন্ধে তোমাকে দিয়েছে তার সম্বন্ধে তোমার গভীরতা কতটা রয়েছে, ঠিক আছে, সেই বিষয়টাকে কিন্তু পর্যাপ্ত যাতে ঠিকঠাক করে জানো, ঠিক আছে, সেইটাকে সিকিওর করার জন্য এই পেপারটা দেওয়া হয়েছে। তার মানে নর্মাল ইংলিশ সম্ভবত এখানে কম আসবে, যেগুলো আমরা রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, এগুলো এখানে সরাসরি এসে আসবে। এসে কী টাইপের এসে, হয়তো দিয়ে দিল ওয়ার্ল্ড ইকোনমির উপরে কিছু একটা দিয়ে দিল, বা ওয়ার্ল্ড পলিটিক্সের উপরে কিছু একটা দিয়ে দিল, বা ইন্ডিয়ান পলিটিক্স বা ইন্ডিয়ান কারেন্ট সিচুয়েশনের উপরে কিছু একটা দিয়ে দিল। ঠিক আছে, তো এই টপিকগুলোর উপরে কিন্তু দিতে পারে যেখানে কারেন্ট টপিকগুলো রয়েছে। তার মানে এটা ওয়ান অফ দ্য বলতে পারো টাফেস্ট। কেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে তোমার হচ্ছে কি তোমার যে থিঙ্কিং বা তোমার যে থিঙ্কিংটা যাতে জেনুইন আছে কিনা সেটাই দেখার জন্য তোমাকে মানে হচ্ছে এই পেপারটা রয়েছে। ঠিক আছে, এই পেপারটা আমি বলবো যে যেটা কোয়ালিফাইং ইংলিশ তার থেকে কিন্তু হচ্ছে কি অনেকটাই টাফ, যদি তুমি এটাকে যদি প্রপারলি যদি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যদি প্রপারলি যদি মানে একদম আপডেট পড়াশোনা না করো। তো এতদিন WBCS এর ক্ষেত্রে কি ছিল যে হ্যাঁ আমি পড়াশোনা করলাম, ওই লাস্ট 2 মাস পড়লাম আর চলে গেলাম, হ্যাঁ, এই ব্যাপারটা ছিল। কিন্তু এখন তোমাকে কারেন্ট আপডেট থাকতে হবে, পেপার পড়তে হবে, পেপারের কাটিং পড়তে হবে। কেন, এই কারেন্ট ইস্যুগুলো ইংরেজির হোক বা অন্য সাবজেক্টের হোক, আমরা দেখলাম যে তোমার হচ্ছে প্রিলিমসেও দেখলাম যে তোমার হচ্ছে ক্লাইমেটিক চেঞ্জ, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে জোর দেওয়া হয়েছে। ঠিক আছে, তো মাথায় রাখবে কারেন্ট ইস্যু দেখার জন্য তোমাকে পেপারকে কিন্তু এবার থেকে কিন্তু গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, আর ইংলিশ পেপার পড়া ভালো, কারণ হচ্ছে ইংরেজির উপরেই কিন্তু এসে রাইটিংয়ের একটা নির্দিষ্ট পেপারই আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। তারপরে হচ্ছে কি স্যার তোমার হচ্ছে পেপার 2, এটা একটু ভালো করে চলো দেখো, এটাই নতুন পেপার। হ্যাঁ, এই নতুন পেপারের 250 নম্বর, এই 250 নম্বরে এবার ডিভিশন করে দিয়েছে। কি পেপার, তোমার হচ্ছে বাংলার সংস্কৃতির যে পেপারটা, এর মধ্যে থেকে দেখো কালচার, বাংলার কালচারের উপরে কত নম্বর রয়েছে, 60 মার্কস। তো বাংলার কালচার বলতে তোমার হচ্ছে বেঙ্গল, তোমার হচ্ছে স্কুল অফ আর্ট, আমাদের বেঙ্গল স্কুল অফ আর্টের যে কনসেপ্ট রয়েছে ঐতিহাসিক, সেই জিনিসটা তোমাকে এখানে জানতে হবে এবং তার উপরে ভিত্তি করে এখানকার আর্ট এবং ন্যাশনালিজম কীভাবে তৈরি হয়েছিল, ঠিক আছে, সেটাকে তোমাকে স্পষ্ট করতে হবে, একদম স্বচ্ছ ধারণা রাখতে হবে। খুব দারুণ টপিক, দারুণ। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে কি পেইন্টিংস অ্যান্ড তোমার হচ্ছে স্ক্লাপচার। কার ক্ষেত্রে পেন্টিং কে কে করেছিল আমরা জানি, তোমার হচ্ছে
তোমার হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, তারপর হচ্ছে গঙ্গেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরেরও পেন্টিং আছে। নন্দলাল বসুকে চেনো কম বেশি, যামিনী রয়, তারপর হচ্ছে রামকিঙ্কর বাইচ, সুনীল দাস, একদম নির্দিষ্ট কতগুলো ব্যক্তির নাম এখানে স্পেসিফিক করে দেওয়া হয়েছে, যে ব্যক্তিগুলোর তোমার হচ্ছে কি পেন্টিং এবং স্কাল্পচার কি করেছে এবং তার তোমার হচ্ছে গুরুত্ব কি, সোসাইটিতে তার ইম্প্যাক্ট কি, সেই জিনিসটা তোমাকে এখানে জানতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি যাত্রা, বিভিন্ন ধরনের যাত্রাগুলো যেগুলো হয় আমাদের বাংলার সংস্কৃতির সাথে বেশ কিছু যাত্রা রয়েছে আমরা জানি, সেই যাত্রাগুলো সম্বন্ধে এখানে আমাদেরকে জানতে হচ্ছে। দারুণ দারুণ। ঠিক আছে, বাংলার সম্বন্ধে মানে জানার জন্যই এই জিনিসগুলো দেওয়া হয়েছে। এরপরে দেখো তোমার হচ্ছে কি থিয়েটারের সম্বন্ধে দেওয়া আছে। তো থিয়েটারের সাথে বিখ্যাত যারা ব্যক্তি রয়েছে তাদের সম্বন্ধে জানতে বলবে, তাদের কৃতিত্ব কি থিয়েটারে, সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে। যেমন ধরো হচ্ছে কি তোমার হচ্ছে কি তোমার হচ্ছে লাভদেব, তারপর হচ্ছে গিরিশ ঘোষ, ঠিক আছে, তারপর হচ্ছে দীনবন্ধু মিত্র, তারপর হচ্ছে নাতি তোমার হচ্ছে বিনোদিনী, শিশির ভাদুরী, উৎপল দত্ত, তারপর হচ্ছে শম্ভু মিত্র, তারপর হচ্ছে তৃপ্তি মিত্র, বাদল সরকার, হ্যাঁ, তারপর হচ্ছে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, তারপর এগুলো এদের সম্বন্ধে, এদের থিয়েটার জীবন সম্বন্ধে তোমাকে জানতে হবে। ঠিক আছে, এরা থিয়েটার জীবনে কিন্তু এক একজন কিন্তু বিশাল মানে হচ্ছে বিখ্যাত ব্যক্তিত্ব। ঠিক আছে, তাদের সম্বন্ধে জানতে হবে। আমি যদি ভুল না বলি এর মধ্যে থেকে গিরিশচন্দ্র ঘোষ, তিনি তোমার হচ্ছে স্বামী বিবেকানন্দের সমসাময়িক তোমার হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ যেমন সামাজিক দিকে নিজের মানে ছাপ রেখে গেছিলেন, তোমার হচ্ছে কি থিয়েটার জগতে গিরিশচন্দ্র ঘোষ কিন্তু তোমার হচ্ছে অনেক বড় ছাপ রেখে গিয়েছিলেন, সম্ভবত তারই কথা এখানে বলা হচ্ছে। তো আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে তোমাদের সামনে তুলে ধরলাম যে সেই গিরিশচন্দ্র ঘোষকে বাংলার নাট্যকার জগতে তোমার যে জনক বলা হয়। ঠিক আছে, তো সেই ব্যক্তিত্বের সম্বন্ধে এখানে তোমাকে জানতে হবে, তার থিয়েটার জীবন কেমন ছিল না ছিল, হ্যাঁ, তা জানতে হবে। এবার দেখো যাদের তোমাদের থিয়েটার নিয়ে ইন্টারেস্টই নেই, তো স্বাভাবিক প্রথমের দিকে একটু সমস্যা হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু এগুলো ঠিক হয়ে যায়। ঠিক আছে, তারপরে নেক্সট হচ্ছে কি সিনেমা, বাংলা সিনেমা। স্বাভাবিক, বাংলা সিনেমা মানে বাংলা সিনেমার পার্সোনালিটিস। আচ্ছা, তার আগে কতগুলো থিয়েটার গ্রুপ রয়েছে তাদের সম্বন্ধে এখানে জানতে বলেছে। স্টার থিয়েটার, রঙ্গ থিয়েটার, তোমার হচ্ছে মিনার্ভা থিয়েটার, এই গ্রুপ থিয়েটার, আরও অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে বলেছে। তারপরে সিনেমা, সিনেমা সিনেমা বলতে যেগুলো আমাদের কালার ফিল্মগুলো রয়েছে, টকি ফিল্মগুলো রয়েছে, তাদের সাথে পার্সোনালিটি যেগুলো রয়েছে, এগুলো সবাই চিনো নিশ্চয়ই এদেরকে। হীরালাল সেন, হ্যাঁ, প্রমথোষ বড়ুয়া, তারপর হচ্ছে তোমার হচ্ছে কি দেবাকী বোস, তারপর হচ্ছে কানন দেবী, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তোমার হচ্ছে তপন সিনহা, তারপর ছবি বিশ্বাস, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, অপর্ণা সেন, এদের সম্বন্ধে জানতে বলছে। ঠিক আছে, এছাড়াও তোমাকে কি করতে হবে, আমাদের ভারতের এই বাংলার যে মেলাগুলো আছে, যেমন গঙ্গাসাগর মেলা, হ্যাঁ, তো পৌষ মেলা, বসন্ত উৎসব, তারপর হচ্ছে গাজনের মেলা, তারপর হচ্ছে কুন্দুলি মেলা, তারপর হচ্ছে রথের মেলা, রাস মেলা, এই যে মেলাগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাকে এখানে জানতে হচ্ছে। ঠিক আছে, তো আমাদের মেলাগুলো সম্বন্ধে জানবে, মাঝে মধ্যে একটু মেলাগুলো ঘুরে টুরেও আসবে, অসুবিধা কী আছে, হ্যাঁ, এবং তার সংস্কৃতি কী সেগুলো বোঝার চেষ্টা করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে কি আর্ট ফর্মস ইনক্লুডিং দ্য তোমার হচ্ছে ফক আর্ট। এখানে দেখতেই পাচ্ছ তোমার হচ্ছে কি আর্ট ফর্ম ইনক্লুডিং ফক আর্ট অ্যান্ড বেঙ্গল মিউজিক। ফক আর্ট এবং বেঙ্গল মিউজিক সম্বন্ধে এখানে জানতে বলছে, এবং এই ক্ষেত্রে দেখো 60 মার্কস। অলরেডি আগেরটাও 60 ছিল, এটাও 60, তাই 66 to 120। ঠিক আছে, এক্ষেত্রে কি বলছে দেখো, ক্লাসিক্যাল মিউজিক, বিশেষ করে বিষ্ণুপুরের ঘরানা আর তোমার যে তোপা ঘরানা যে রয়েছে তার উপরে বেশ করে। এছাড়া ফক মিউজিক, হ্যাঁ, যেমন বাউল, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে ভাউইয়া, তারপর হচ্ছে কি এটা কি আছে তোমার হচ্ছে তোমার হচ্ছে ভাটিয়ালি, কবি গান, হ্যাঁ, জারি গান, সারি গান, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে মুর্শিদি, আলকাপ যাত্রা গান যেগুলো হয় সেগুলো। ঠিক আছে, তারপর পাটুয়া, আগমনী তো জানোই,
হ্যাঁ, তারপর হচ্ছে কি বনদেবীর তোমার হচ্ছে পালা, খুব সুন্দর, সুন্দরবনের দিককার হয় বনদেবীর পালা, ঠিক আছে। তারপর যে ঝুমার, ঠিক আছে, এগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মিউজিক। তারপর হচ্ছে স্পিরিচুয়াল সং, কিসের, যেমন কীর্তন, হ্যাঁ, মানে হচ্ছে যেগুলো মাধ্যম দিয়ে স্পিরিচুয়ালিটি তোমার মধ্যে আসবে, ঠিক আছে, এই ধরনের সং। তারপর হচ্ছে কি শ্যামা সঙ্গীত, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে রামপ্রসাদী, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে প্যাট্রিক সং, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, তারপর হচ্ছে ধীরেন্দ্র গীতি, অতুল প্রসাদী, হ্যাঁ, এগুলো। তারপর হচ্ছে কান্তা গীতি, তারপর হচ্ছে গানা তোমার হচ্ছে গীতি, তারপর হচ্ছে আধুনিক গান, ঠিক আছে, এগুলোর সম্বন্ধে যা গান হয় আর কি নর্মালি, ঠিক আছে। আমরা যেগুলো গান সম্বন্ধে আমরা জানি, তবে খুব একটা ডিটেলস জানি না, যা শুনেছি এর মুখে বা ওর মুখে, ঠিক আছে। তো সেই শোনার উপরে ভিত্তি করে আমরা করি, মানে মানে এক দুটা শুনে নিলাম আর কি, হ্যাঁ। তো সেই জিনিসটাকে এবার একটু ডিটেলসে জানতে হবে। তারপর হচ্ছে কি ড্যান্স, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে ড্যান্সগুলো আছে, যেমন ছৌ, হ্যাঁ, তারপর হচ্ছে ভাদু, টুসু, হ্যাঁ, গম্ভীরা, হ্যাঁ, গম্ভীরাকে ড্যান্সের মধ্যে রেখেছে। তারপর হচ্ছে কি গৌদিয়া, তারপর হচ্ছে গৌড়ীয় নৃত্য, হ্যাঁ, তারপর হচ্ছে কি খেমতা, তারপর হচ্ছে রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র নৃত্য খুব ফেমাস, আমরা সবাই জানি। তারপরে মিউজিক ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে আমাদের, হ্যাঁ, একতারা, তারপর যে দোতারা, খোল, করতাল, হ্যাঁ, তারপর যে ধামসা, মাদল, ঢাক, ঢোল, এই যে এগুলো রয়েছে, এই মিউজিক ইনস্ট্রুমেন্টগুলোর সম্বন্ধে আমাদেরকে জানতে বলেছে। এবং এই কনসেপ্টগুলোর উপরে তোমার কোশ্চেন আসতে পারে, যে কোনো কোশ্চেন তুলে দিতে পারে, এবং সেটার মার্কস হচ্ছে কত 60। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট দেখো, তোমার হচ্ছে কি লিটারেচার, কার লিটারেচার, স্বাভাবিক তোমার হচ্ছে লিটারেচার, কার লিটারেচার হবে, তো বাংলা লিটারেচার হবে, ঠিক না। তো ওই নিয়ে দেখো লেখা আছে স্টাইল ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের তোমার যে লিটারেচারগুলো যেগুলো হয় সেগুলো, ঠিক আছে, কি নর্মালি আমরা যেটাকে বলি সাধু ভাষা এবং চলতি ভাষা। তো এই সাধু ভাষা এবং চলতি ভাষা জিনিসটাকে কি, সেবা ব্যবহার গিয়ে কি, সেটা ব্যবহার করার সময় আমাদের কী কী দিক দেখতে হয় না দেখতে হয়, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হতে পারে। তারপর হচ্ছে কি বেঙ্গলি তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমার হচ্ছে কি রাহাড়ি, বেঙ্গলি, তারপর হচ্ছে বরেন্দ্রী, এই বরেন্দ্রী ভাষায় তোমার হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস লেখা হয়েছিল, চর্যাপদ, ঠিক আছে। তারপর হচ্ছে কি ঝাড়খণ্ডী, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে রাজবংশী, এগুলো যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো কীভাবে বাংলাতে আস্তে আস্তে ডেভেলপ করেছে সেই বিষয়ে তোমাকে জানতে হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি স্যার বেঙ্গলি লিটারেচার, বেঙ্গলি লিটারেচার কি আছে এখানে, একদম মানে একদম ইতিহাসের মানে তোমার হচ্ছে ওল্ড 1950 থেকে 1350 পর্যন্ত, মিডিল এজের 1350 থেকে 1800 সাল পর্যন্ত, অর্থাৎ যেটা হচ্ছে কি চৈতন্যদেবের পরবর্তী সময়টা, এবং মডার্ন এজ তোমার হচ্ছে 1800 সাল থেকে টিল নাও, ঠিক আছে। তার বাংলার যে সাহিত্য, সেই সাহিত্য সম্বন্ধে তোমাকে জানতে বলেছে। এছাড়াও বিখ্যাত ব্যক্তিত্ব সাহিত্যের রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ টেগর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, হ্যাঁ, তারপর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এদের নামগুলো কম বেশি সবাই আমরা জানি, মানিক বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, সুকুমার রয়, সুকান্ত ভট্টাচার্য, আর হচ্ছে কি আশাপূর্ণা দেবী, হ্যাঁ, লীলা মজুমদার এবং মহেশ্বতা দেবী, সুভাষ তোমার হচ্ছে মুখোপাধ্যায়, এবং হচ্ছে কি স্যার বিষ্ণু দে। এই যে ব্যক্তিত্বরা রয়েছে, বলতে পারো এরাই তো ভারতের এই বাংলার যে তোমার হচ্ছে কি সাহিত্যে তোমার হচ্ছে কি একদম জলজান্ত নক্ষত্র, এরাই তো। তো অতএব এদের সম্বন্ধে আমাদেরকে কিন্তু জানতে হবে, ঠিক আছে, এখন ডিটেলস জানতে হবে, ডিটেলস। এতদিন ধরে যাদের বাংলা সাহিত্যের প্রতি ইন্টারেস্ট ছিল না, তাদেরকে বাংলা সাহিত্যের প্রতি ইন্টারেস্ট নিতে হবে, কারণ তুমি যদি সিভিল সার্ভিসকে যদি ক্র্যাক করতে চাও তো। এবং এরা ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব, এদের সম্বন্ধে না জানলেই নয়। আমরা কিন্তু সবাই কম বেশি এদের সম্বন্ধে কিন্তু জানার আগ্রহ কিন্তু একটা বয়সের পর কিন্তু চেষ্টা করি, ঠিক না। তারপরে দেখো এটা হয়ে যাওয়ার পর এরপরে আমরা কি করব, আর্কিটেকচার হেরিটেজ অফ বেঙ্গল। এই আর্কিটেকচার হেরিটেজ অফ বেঙ্গল কত কি আছে, তো হেরিটেজগুলো কি হেরিটেজ, যেমন বিষ্ণুপুরের হেরিটেজগুলো রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে বৌদ্ধিস্ট আর্কিটেকচার যেগুলো রয়েছে,
কোথায় রয়েছে স্যার? তোমার হচ্ছে চন্দ্রকেতুগড়ে রয়েছে, তারপর হচ্ছে মোগল বাড়িতে রয়েছে। হ্যাঁ, আচ্ছা বিষ্ণুপুরে কোথায় কোথায় রয়েছে? বিষ্ণুপুরে তোমার নিশ্চয়ই জানো যে পোড়ামাটির আর্কিটেকচার রয়েছে, যেটাকে আমরা টেরাকোটা বলি। তারপর হচ্ছে পঞ্চতন্ত্র টেম্পল সম্বন্ধে তোমাকে এখানে জানতে হবে। তারপর হচ্ছে রাসমঞ্চ সম্বন্ধে জানতে হবে, জরবাংলো টেম্পল সম্বন্ধে জানতে হবে, টেরাকোটা টেম্পল যেটা কালনাতে রয়েছে তার সম্বন্ধে তোমাকে এখানে জানতে হবে। আচ্ছা, তারপরে বৌদ্ধিস্ট আর্কিটেকচার তোমার হচ্ছে বললামই। তারপরে ইসলামিক আর্কিটেকচার বিশেষ করে মালদাকে কেন্দ্র করে হয়েছিল এক সময়, যেমন হচ্ছে কি স্যার আদিনা মসজিদ, তারপর হচ্ছে ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, হ্যাঁ, একলাক্ষী মসজিদ, এই মসজিদগুলো সম্বন্ধে তোমাকে জানতে হবে। মালদাতে এগুলো এখনও রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি ব্রিটিশ আর্কিটেকচার যেগুলো রয়েছে, যেমন হচ্ছে কি হাজারদুয়ারি ব্রিটিশ যুগের, তারপর হচ্ছে ভিক্টোরিয়া, ঠিক আছে, এগুলো সম্বন্ধে তোমাকে জানতে হবে। তারপর হচ্ছে মদন মোহন তোমার হচ্ছে টেম্পল অফ কোচবিহারের মদন মোহন টেম্পল সম্বন্ধে জানতে হবে। তারপর হচ্ছে কি বাঁশবেরিয়ার তোমার হচ্ছে হাংসুয়ারি টেম্পল সম্বন্ধে জানতে হবে। তারপর হচ্ছে পোটারি অফ তোমার হচ্ছে কি ঘূর্ণি ইন কৃষ্ণনগরের যে মৃৎশিল্প রয়েছে তার সম্বন্ধে তোমাকে জানতে হবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কি আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল। আচ্ছা, এটা নতুন পেপার, আমি সেই জন্য পুরো পেপারটা তোমাদেরকে ডিটেলসে বললাম। একটা জিনিস এই পেপারটা পজিটিভ কী আছে বলো তো? একটা জিনিস পজিটিভ কি তোমাকে নির্দিষ্ট স্পেসিফিক করে দেওয়া হয়েছে। যেহেতু স্পেসিফিক করে দেওয়া হয়েছে, তারপরে এদের সম্বন্ধে ডিটেলস জানলেই এদের বাইরে কিন্তু কোয়েশ্চেন আসবে না। হ্যাঁ, এটা ঠিক, এদের সম্বন্ধে ডিটেলস জানাটাও কিন্তু বিশাল ব্যাপার, এদের সম্বন্ধে জানাটা অত সহজ ব্যাপার কিন্তু নয়। কিন্তু সিভিল সার্ভিস নিতে গেলে এই সেপারেট পেপারটাকে যদি আমরা ভালোভাবে জানি, তাহলে আমাদের বেঙ্গল আর্কিটেকচার, বেঙ্গল লিটারেচার, বেঙ্গল তোমার হচ্ছে কি যা রয়েছে তার সম্বন্ধে একটা ধারণা, স্বচ্ছ ধারণা হয়ে যাবে। এবং এই পেপারটাই 250 মার্কসের, আমি আবার বলতে চাইছি স্যার, এটা কিন্তু খুব তোমার হচ্ছে স্কোরিং পেপার হতে চলেছে। তো এটাকে কিন্তু অবশ্যই সবাই গুরুত্ব দেবে, ঠিক আছে। আশা করছি তোমাদের এই যে পেপারটা, যেটা পেপার তোমার হচ্ছে 2, ঠিক আছে, তার সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া হলো। এরপরে দেখো পেপার 3 ইতিহাস ভূগোলের। আচ্ছা, ইতিহাস ভূগোলের সম্বন্ধে আমি অলরেডি একবার তোমাদেরকে বলেছি যে 250 নম্বরের হবে, তার মধ্যে ইতিহাস 125 এবং ভূগোল 125। দেখো ওটাই লেখা আছে 125 করে। মজার কথা, হ্যাঁ, এখানে ইতিহাস বলতে কিন্তু পুরো ইতিহাস নাই, একদম স্পেসিফিক সিলেবাস করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কি স্পেসিফিক সিলেবাস? যেমন বলছে ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রম অ্যাবাউট দ্য মিডিল অফ দ্য 18th সেঞ্চুরি, তার মানে বুঝতে পারছো 1757 থেকে বলছে। আর আনটিল দ্য প্রেজেন্ট সিগনিফিকেন্ট ইভেন্টস পার্সোনালিটিজ অ্যান্ড ইস্যু, মানে 1757 থেকে বলতে পারো 2025 সাল। তো 25 বলাটা ভুল, আমরা 1964 পর্যন্ত বলবো, মানে জওহরলাল নেহরুর মৃত্যু পর্যন্ত, ঠিক আছে। এর মধ্যে যা যা ঘটনা ঘটেছে, যে পার্সোনালিটিসগুলো রয়েছে তাদের সম্বন্ধে আমাদেরকে যে কোনো কোয়েশ্চেন আসতে পারে। তার মানে গান্ধীজিও পড়ে গেল, তার মানে হচ্ছে তোমার সুভাষও পড়ে গেল, নেতাজিও পড়ে গেল, এই জওহরলাল নেহরুও পড়ে গেল, তারপর হচ্ছে আমাদের ভারতের বিসমার্ক পড়ে গেল, জিন্নাও পড়ে গেল। কেন 1757 পর মানে পলাশি যুদ্ধের পর তো সব পার্সোনালিটিসরাই কম বেশি ছিল, সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে সবই কম বেশি পড়ে গেল, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্রিডম স্ট্রাগল ইজ ভেরিয়াস স্টেজ ইম্পর্টেন্স অ্যান্ড কন্ট্রিবিউশন ফ্রম দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য কান্ট্রি, স্পেশালি ইন দ্য হচ্ছে আনডিভাইডেড বেঙ্গল। আমাদের যে ইন্ডিপেন্ডেন্স হয়েছে, ঠিক আছে, আমাদের যে ফ্রিডম স্ট্রাগলটা গেছে, ঠিক আছে, সেখানে যাদের যাদের অবদান রয়েছে তাদের অবদান সম্বন্ধে, বিশেষ করে আনডিভাইডেড যে মানে যখন বাংলা বিভক্ত হয়নি, তো বাংলা বিভক্ত হয়নি মানে বুঝতেই পারছো একদম স্বাধীনতা 1947 সাল পর্যন্ত তো হয়নি, তারপরেই হয়েছে, ঠিক আছে। তো যে ব্যক্তিগুলো রয়েছে সেই ব্যক্তিগুলো বা যে তোমার হচ্ছে আইডিওলজিগুলো, যে থিঙ্কিংগুলো তৈরি হয়েছিল তার সম্বন্ধে জানতে হবে। তার মানে বুঝতেই পারছো এখানে পুরোপুরি হচ্ছে আমাদের আধুনিক ইতিহাসের পার্টগুলোকেই দেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা পরবর্তী সময়ে, হ্যাঁ, কনসিডারেশন অ্যান্ড তোমার হচ্ছে কি রিঅর্গানাইজেশন উইথিন দ্য কান্ট্রি, মানে দেশের মধ্যে এবং দেশের বাইরে যে ঘটনাগুলো ভারতকে লিঙ্ক করে হয়েছে স্বাধীনতার পরবর্তী সময়ে, সেই জিনিসগুলো এখানে তোমাকে জানতে হবে। তার মানে বুঝতেই পারছো যে তোমার হচ্ছে 1947 পর থেকে শুরু করে তোমার হচ্ছে অ্যাটলিস্ট তোমার হচ্ছে 2025 ধরো, এর মধ্যে যা হিস্টোরিক্যাল ঘটনা আমাদের দেশে ঘটেছে তার সম্বন্ধে জানতে হবে। তো তার সম্বন্ধে জানা কথাটা মানে বুঝতে পারছো কি তার মানে 71 যুদ্ধ সম্বন্ধে জানতে হবে, 62 যুদ্ধ সম্বন্ধে জানতে হবে,
75-এর তোমার যে ইমার্জেন্সি সম্বন্ধেও জানতে হবে। তারপর হচ্ছে তোমার ধরো যে আমাদের যে 42তম সংবিধান সংশোধনী সেটার সম্বন্ধে তোমাকে জানতে হবে। 1991-এর যে ইকোনমিক্যাল যে রিফর্ম হয়েছিল তার সম্বন্ধেও জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, ন্যামের সম্বন্ধে জানতে হবে, নন অ্যালিগেশন মুভমেন্ট, ভারতের কন্ট্রিবিউশন, G20-তে ভারতের বর্তমান মানে খুব ভালো একটা ডেভেলপমেন্ট হয়েছে তার সম্বন্ধে জানতে হবে, ব্রিক্সের সম্বন্ধে জানতে হবে। অ্যাটলিস্ট স্বাধীনতার পরবর্তী থেকে এখনকার সময় পর্যন্ত যা যা ঘটনা ভারতের সাথে যুক্ত তার সম্বন্ধে কম বেশি তোমাকে জানতে হবে এখানে। আচ্ছা, তারপর হচ্ছে কি হিস্ট্রি অফ তোমার হচ্ছে ওয়ার্ল্ড। এতক্ষণ ধরে আমরা এই 3টা কনসেপ্ট যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি কিসের উপরে, শুধুমাত্র হচ্ছে তোমার হচ্ছে ভারতীয় ইতিহাসের উপরে। এবার দেখো বিশ্বের ইতিহাসের সম্বন্ধে ওখানে দিয়ে দিয়েছে। তো বিশ্বের ইতিহাসে গিয়ে কি বলছে, ইভেন ফ্রম দ্য 18th সেঞ্চুরি সাচ এস দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে 1700 থেকে 1800 সাল থেকে এই 1700 সালের পর থেকে শুরু করতে বলছে। সেই সময় আমাদের বিশ্বের মধ্যে গিয়ে কী হয়েছিল, শিল্প বিপ্লব হয়েছিল, আমরা সবাই জানি। হ্যাঁ, বিশ্বযুদ্ধ হয়েছিল 2টা নাকি, একটা হচ্ছে 1991 তোমার হচ্ছে 1914 সালের যুদ্ধ 19-এ শেষ হলো, আর একটা হচ্ছে 1939 সালের যুদ্ধ 45-এ শেষ হলো। তো এই যুদ্ধ, তারপর হচ্ছে কলোনি তৈরি করেছিল ইউরোপের দেশগুলো, সেই দেখো লেখা হচ্ছে তোমার হচ্ছে কলোনাইজেশন। তারপর হচ্ছে কি ডিকলোনাইজেশন, আস্তে আস্তে কলোনিগুলোকে ছেড়ে দিল। আমরা জানি যে 45-এর পর, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশগুলো মানে যে ডিকলোনাইজেশন শুরু করেছিল, এবং তারই পার্সপেক্টিভে কিন্তু আমাদেরও স্বাধীনতা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে পলিটিক্যাল ফিলোসফিস, ঠিক আছে, পলিটিক্যাল ফিলোসফিস মানে হচ্ছে আইডিওলজি যেগুলো পলিটিক্যাল, যেমন হচ্ছে কি স্যার তোমার হচ্ছে কমিউনিজম, তারপরে ক্যাপিটালিজম, মার্কসের কমিউনিজম, ক্যাপিটালিজম মানে হচ্ছে অ্যাডাম স্মিথ মার্কেন্টাইলবাদের, সোশ্যালিজম লেনিনের সোশ্যালিজম, এগুলো যেগুলো রয়েছে সেগুলোর মানে গিয়ে কি, এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে কি যে এগুলোর কন্ট্রিবিউশন কি আজকের দিনে সোসাইটিতে, আদৌ এগুলো আজকের দিনে গিয়ে কি ইমপ্লিকেবল না ইমপ্লিকেবল নয়। খুব দারুণ কনসেপ্ট, ঠিক আছে। ওয়ার্ল্ড হিস্ট্রি মনে হচ্ছে, কিন্তু বাস্তবে গিয়ে কি স্যার শুধু বেসিক কনসেপ্ট, এবং তার উপরে দাঁড়িয়েই তো ইতিহাস আছে, মডার্ন ইতিহাস। তো সেই ইতিহাসটাকে জানার জন্যই তোমাদেরকে এই জিনিসটাকে করা হয়েছে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে এটা যতটাই বললাম এটা পুরোপুরি হচ্ছে কি, তাহলে হচ্ছে হিস্ট্রি, যেটা হচ্ছে কত 125 মানে হচ্ছে পেপার এ হলো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি গ্রুপ বি। গ্রুপ বি এ দেখো জিওগ্রাফি আছে। জিওগ্রাফিতে কি কি আছে দেখো, প্রথমেই বলে দিয়েছে, দেখো কি বলছে, ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তার মানে ভারতের ভূপ্রকৃতি এবং তোমার হচ্ছে এর ভূপ্রকৃতি যেগুলো রয়েছে, এই ভারতের ভূপ্রকৃতি এবং পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি যা যা রয়েছে সব কিছু। তারপর হচ্ছে কি তোমার হচ্ছে বিশ্বের যে ভূপ্রকৃতি রয়েছে, বিশ্বের ওয়ার্ল্ডের তার বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুব সুন্দর কনসেপ্ট, মানে তোমাকে ওয়ার্ল্ড জিওগ্রাফি সম্বন্ধে তোমাকে জানতে বলা হচ্ছে। তারপর হচ্ছে কি আমাদের যে মানে সম্পদ রয়েছে না, প্রাকৃতিক সম্পদ, সেগুলো ডিস্ট্রিবিউশন করতে হবে। হ্যাঁ, তো সেটা কীভাবে করবে, একটা বিশ্বের পার্সপেক্টিভে কীভাবে করবে, এবং ভারতের সাবকন্টিনেন্টে কীভাবে করা হচ্ছে, এবং তোমার হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি সেক্টর যে ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলো কীভাবে ভারত তথা বিশ্বের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, এবং এই দেশগুলোর তোমার হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করছে, দেশগুলোর আর্থিক ব্যবস্থাকে স্ট্রং করছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি বিভিন্ন ধরনের জিওগ্রাফিক্যাল ফিনোমিনা মিনস আর্থকোয়েক, সুনামি, তোমার হচ্ছে ভলকানিক অ্যাক্টিভিটি, সাইক্লোন যেগুলো হচ্ছে, ঠিক আছে, সেগুলো কীভাবে ইম্প্যাক্ট ফেলছে, আমাদের যে ওয়াটার বডিজগুলো রয়েছে সেগুলোর মধ্যে কীভাবে ইম্প্যাক্ট পড়ছে, আইস ক্যাপসগুলো কীভাবে তোমার হচ্ছে আস্তে আস্তে পরিবর্তনশীল হচ্ছে, সেগুলো সম্বন্ধে তোমার এখানে কোশ্চেন আসতে পারে। তারা বুঝতে পারছো সেই তোমার হচ্ছে ক্লাইমেটিক্যাল চেঞ্জের সেই কনসেপ্টটাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে মেজর ক্রপসগুলো রয়েছে, কোথাকার ক্রপস, ভারতেরও, ঠিক আছে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল, এবং সাথে সাথে বিভিন্ন ধরনের ইরিগেশন তোমার যে সিস্টেমগুলো সম্বন্ধে বলা হয়েছে, মানে জলসেচ ব্যবস্থাগুলো সম্বন্ধে জানতে হবে। তার মানে পুরো সিলেবাস না, কিন্তু স্পেসিফিক কতগুলো নির্দিষ্ট টপিককে বলে দেওয়া হয়েছে, সিলেবাসকে কিন্তু অনেক ছোট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখে মনে হচ্ছে যে বিশাল বড় কিছু ব্যাপার, কিন্তু আমাদের যদি একটা নির্দিষ্ট কন্টেন্ট ধরে যদি আমরা যে পড়ি, সিলেবাস ধরে যদি পড়ি, তাহলে দেখবো এই মানে সিলেবাসটা সত্যি অনেক বড় নয়, একদমই ছোট সিলেবাস। ক্লিয়ার? আর এদিকে 6 নম্বর তোমার যে কি কনজারভেশন, সংরক্ষণ, এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ, ডিগ্রেশন, হ্যাঁ, পরিবেশের ক্ষতি কী হচ্ছে সেটার কারণে পরিবেশে তোমার হচ্ছে
ইম্প্যাক্ট কী পড়ছে, হ্যাঁ ওজন লেয়ারের যে ব্যাপারটা থাকে আমরা যেগুলো পড়ি, হ্যাঁ যে তোমার হচ্ছে ওজন বিশেষ করে ওজন গ্যাসের জন্য তোমার হচ্ছে আমাদের যে তোমার যে স্ট্র্যাটোস্ফিয়ার যে ওজন লেয়ার সেটা যে ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়টার সম্বন্ধে এখানে দেওয়া রয়েছে। স্যার সিম্পল জিনিস, আমরা ছোটোবেলা থেকে 9-10 বই থেকে এই জিনিসগুলোকে পড়ি। তো এই যে 6টা কনসেপ্ট রয়েছে, আরও আছে কিনা দেখে নিচ্ছি। আচ্ছা, আর একটাই রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, তোমার হচ্ছে আরেকটা রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। তার মানে টোটাল 7টা কনসেপ্টের উপরে তোমার হচ্ছে কমপ্লিট। কোনটা কমপ্লিট হলো? 7টা কনসেপ্টের উপরে তোমার হচ্ছে জিওগ্রাফি। তো জিওগ্রাফি বেসিক রয়েছে, এবং জিওগ্রাফি যে খুব বেশি রয়েছে সেটা কিন্তু নেই, একদম লিমিটেড সিলেবাস। এবং তার উপরে কত মার্কস রয়েছে? তোমার 125 মার্কস রয়েছে। আশা করি বুঝাতে পেরেছি তোমাদেরকে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি ইন্ডিয়ান পলিটি, আর তোমার হচ্ছে ওয়ার্ল্ডের ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ওয়ার্ল্ড, আর হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। তার মানে এখানে কনসেপ্ট শুধু ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান ইকোনমি নয়, তাহলে কনসেপ্ট কটা? কনসেপ্ট 3টা। কি কি 3টা? একটা হচ্ছে কি ইন্ডিয়ান পলিটি, আর একটা ভারত এবং বিশ্ব সম্বন্ধেও জানতে বলছে তোমাকে, আর বলছে ইন্ডিয়ান ইকোনমি। দুটোর ক্ষেত্রেই 250, 125 করে যেভাবে আগেরটাতে ছিল এখানেও দেওয়া রয়েছে। তো চলো তার মধ্যে থেকে আমরা ইন্ডিয়ান পলিটি টপিকটা যেটা রয়েছে তার সম্বন্ধে আমরা সবার প্রথমে জানি। কি রয়েছে? নর্মাল ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্বন্ধে, তার হিস্টোরিক্যাল ফাউন্ডেশন কি আছে, হ্যাঁ তার ইভলিউশন কীভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন আস্তে আস্তে ডেভেলপ করেছে আফটার 1946 টু তোমার হচ্ছে কি 2025, এই যে একটা তোমার হচ্ছে এভলিউশন সেটা কীভাবে সম্ভব হয়েছে। তারপর হচ্ছে তার ফিচার্স, আমাদের সংবিধানের বৈশিষ্ট্য সংশোধন যে হয়েছে তা, সিগনিফিক্যান্ট প্রভিশনস অ্যান্ড বেসিক স্ট্রাকচার, তোমার হচ্ছে মূল কনসেপ্টগুলো, এবং যে আমাদের মৌলিক যে চিন্তাধারা ফান্ডামেন্টাল তোমার হচ্ছে যে বিষয়গুলো রয়েছে সেগুলো, এগুলোর সম্বন্ধে তোমাকে জানতে বলেছে। তারপর হচ্ছে কি স্যার ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য ইউনিয়ন স্টেটস, কেন্দ্র এবং রাজ্য সরকারের ভূমিকা এবং তোমার হচ্ছে তোমার হচ্ছে ফাংশনস কী আছে, ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস, পাওয়ার, তোমার যে ট্রেনিং অফ দ্য ফেডারেল স্ট্রাকচার। আজকের দিনে তোমার হচ্ছে ফেডারেল স্ট্রাকচারে যাতে কোনোভাবে হারিয়ে না পড়ে, আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যাতে ঠিকঠাক করে চলে, কেন্দ্র এবং রাজ্যগুলো উন্নয়নের কাজ যাতে একসাথে করে, সেটা কিভাবে সম্ভব সেই বিষয়ে বলা রয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি ডেভলিউশন অফ দ্য পাওয়ার অ্যান্ড ফিচার্স অফ আপ টু লোকাল লেভেল টু চ্যালেঞ্জেস, মানে হচ্ছে কি তোমার হচ্ছে নিচু স্তরে যে পাওয়ারকে পৌঁছানো হয়েছে সেটা পঞ্চায়েতি রাজ হতে পারে। আজকের দিনে তোমার হচ্ছে কি কোঅপারেটিভ সোসাইটিসগুলো রয়েছে নিচু স্তরে পাওয়ার পৌঁছানোর জন্য, তার সম্বন্ধে হতে পারে। ঠিক আছে, সেগুলো কীভাবে ইম্প্যাক্ট ফেলছে সোসাইটিতে সেই বিষয়টাও কিন্তু তোমাদেরকে নির্দিষ্টভাবে জানতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। এটা কত নম্বর হলো? 2 নম্বর। নেক্সট, আচ্ছা 2-এর পর দেখো 3 নম্বর, এগুলো সব সংবিধানের থেকে বলছে সেপারেশন অফ দ্য পাওয়ার বিটুইন দ্য ভেরিয়াস অর্গান, ডিসপিউট রেসিডিয়াল মেকানিজম অ্যান্ড ইনস্টিটিউশন, মানে বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো কীভাবে কাজ করে। আচ্ছা, কাজ করতে গিয়ে কী মানে পজিটিভ দিক রয়েছে, কী নেগেটিভ দিক রয়েছে, তার ডিসপিউটগুলো কী কী রয়েছে, ওখানে কিছু ওভারকাম করা যায় কিনা, কিছু চেঞ্জেস আনা যায় কিনা, ঠিক আছে সেই বিষয়ে। আচ্ছা, তারপর থেকে কি আমাদের পার্লামেন্ট সম্বন্ধে জানতে বলেছে, আমাদের স্টেট লেজিসলেটিভ মানে বিধানসভা সম্বন্ধে জানতে বলেছে, তার এই দুটার কি কি গঠন, তোমার হচ্ছে ফাংশন, কি কি কাজ করে, তার ক্ষমতা কি, হ্যাঁ সেই বিষয়গুলো জানতে বলেছে। আমরা এক কথায় তোমার হচ্ছে পার্লামেন্ট এবং তোমার হচ্ছে কি রাজ্য তোমার হচ্ছে বিধানসভার যে মানে ফাংশনারিজগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে বলছে। তারপর হচ্ছে কি তোমার হচ্ছে আমাদের যে এক্সিকিউটিভ বা প্রশাসন এবং জুডিশিয়ারি যে রয়েছে বা বিচার বিভাগ, এই দুটোর গঠন, হ্যাঁ কীভাবে কাজ করে, এই দুটো এরা একে অপরের সাথে কীভাবে মিলেমিশে কাজ করে সেই বিষয়টা কিন্তু এখানে রয়েছে। তারপরে 6 নম্বর কি বলছে, সাইলেন্স ফিচার্স অফ দ্য রিপ্রেজেন্টেশন পিপল অ্যাক্ট, আমাদের যে মানুষের জন্য যে আইনগুলো তৈরি করা হয় সেই আইনগুলোর ফিচার্সগুলো গিয়ে কি, সেই আইনগুলো কীভাবে কাজ করে, সেগুলো কীভাবে ইমপ্লিমেন্টেশন হয়, ঠিক না, সেগুলো কীভাবে ইমপ্লিমেন্টেশন হয় সেই বিষয়গুলো। আচ্ছা, তারপর হচ্ছে কি
তোমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ ভেরিয়াস কনস্টিটিউশনাল পোস্ট, যেগুলো সাংবিধানিক পোস্ট রয়েছে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যে পোস্টগুলো রয়েছে তার সেই পোস্টগুলোর তোমার যে পাওয়ার, ফাংশনস, রেসপন্সিবিলিটিস কী কী রয়েছে। আর শুধুমাত্র পোস্ট না, কনস্টিটিউশনাল বডিজগুলোরও পাওয়ার তোমার হচ্ছে ফাংশনসগুলো জানতে বলা হয়েছে। কনস্টিটিউশনাল বডিজ বলতে নির্বাচন কমিশন, কনস্টিটিউশনাল বডিজ বলতে তোমার হচ্ছে নীতি, তোমার হচ্ছে ধরে নাও যে হচ্ছে ফিনান্স কমিশন, এরা। তো এদের সম্বন্ধে তোমাকে জানতে বলেছে, তার কাজ কী, কীভাবে ফাংশন আছে, কীভাবে মানে তার কাজগুলো করে, কে নিয়োগ করে, কতজন সদস্য থাকে, এক্সট্রাক্টর অ্যান্ড এক্সট্রাক্টর, ঠিক আছে। তো এই বিষয়গুলো সম্বন্ধে তোমাকে জানতে বলেছে। এখনো পর্যন্ত আমরা কিন্তু সংবিধানেই রয়েছি। তারপরে 8 নম্বর দেখো, স্ট্যাচুয়ারি, রেগুলেটরি অ্যান্ড ভেরিয়াস কোয়াসি জুডিশিয়াল যে বডিজগুলো রয়েছে, মানে আমাদের এগুলো ছাড়াও কিছু কোয়াসি জুডিশিয়াল বডি রয়েছে, কিছু তোমার বডিজ রয়েছে, রেগুলেটরি বডিজ রয়েছে, তাদের নাম জেনে তাদের কাজ ফাংশনগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্ডিয়া এবং তার তোমার যে প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক, আমাদের যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে, 8টা না 9টা রয়েছে, সেই প্রতিবেশী দেশগুলোর সম্বন্ধে আমাদেরকে জানতে হবে এবং ভারতের সাথে তাদের সম্পর্ক কী ধরনের। আজকে বাংলাদেশের সাথে আমাদের কী সম্পর্ক, পাকিস্তানের সাথে কী সম্পর্ক, আফগানিস্তানের সাথে কী সম্পর্ক, হ্যাঁ, চীনের সাথে কী সম্পর্ক, তোমার যে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই যে প্রতিবেশী দেশগুলো, মায়ানমার, তাদের সাথে আমাদের কী সম্পর্ক, এমনকি সেই দেশগুলোতে ভারতের তোমার হচ্ছে কি ডিপ্লোমেসি কীভাবে কাজ করে, ঠিক আছে, সেই জিনিসটা আমাদেরকে এখানে কাজ জানতে হচ্ছে। তারপর হচ্ছে কি তোমার হচ্ছে বিটেরাল অ্যান্ড রিজিওনাল অ্যান্ড গ্লোবাল যে গ্রুপগুলো রয়েছে, ঠিক আছে, তো তাদের সাথে ভারতের যেগুলো এগ্রিমেন্ট রয়েছে, ঠিক আছে, সেই এগ্রিমেন্ট এবং সেগুলো ইন্ডিয়ার ইন্টারেস্টে হচ্ছে কিনা। আজকে ধরো IMF-এর কাছ থেকে 1991-এ তোমার হচ্ছে ভারত ঋণ নিয়েছিল, তো তার একটা তো নির্দিষ্ট ইমপ্লিকেশন আছে। সে ঋণ দিল যেমন, তো ভারতে যেমন সাময়িকভাবে ওটাতে ভালো হলো, তো ঠিক একইভাবে তোমার হচ্ছে কি কিছুগুলো কিন্তু ক্রাইটেরিয়া কিন্তু তারাও বেঁধে দিয়েছিল, তো সেই ক্রাইটেরিয়াগুলো ভারতের হিতে কিনা। আজকে ওয়ার্ল্ড ব্যাংক যদি কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেয় সেটা ভারতের হিতে কিনা, ঠিক আছে, আজকে ADB ব্যাংক যদি কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেয় সেটা ভারতের হিতে কিনা। তো ন্যাশনাল ইন্টারেস্টের কথাটা মাথায় রেখে আমাদেরকে কিন্তু সব কিছু কিন্তু জানতে হবে। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। নেক্সট, ইফেক্ট অফ পলিসিস অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ অন ইন্ডিয়াস ইন্টারেস্ট, মানে যেগুলো ডেভেলপ কান্ট্রি রয়েছে এবং ডেভেলপিং কান্ট্রি রয়েছে সেই দেশগুলোর সাথে ভারত কিভাবে তার নিজস্ব ইন্টারেস্ট গ্রো আপ করবে, ঠিক আছে, সেইটা নিয়ে। তার মানে বুঝতে পারছো ইনডাইরেক্টলি ইন্টারন্যাশনাল রিলেশনের কথা বলেছে, যে রিলেশনগুলো ইন্টারন্যাশনাল রিলেশনটা ডেভেলপিং কান্ট্রি এবং ডেভেলপ কান্ট্রির সাথে ভারত করে। ডেভেলপিং কান্ট্রি বলতে তোমার ব্রিক্সের সদস্যগুলো, ডেভেলপ কান্ট্রি বলতে US, তারপরে হচ্ছে ফ্রান্স, তারপরে ধরো ব্রিটেন, হ্যাঁ, এই দেশগুলো হচ্ছে ডেভেলপ কান্ট্রি, তাদের সাথে জার্মানি, তাদের সাথে কীভাবে করছে, হ্যাঁ, এই বিষয়গুলো। তারপর হচ্ছে কি ইম্পর্টেন্ট অফ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, এই যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো বললাম, এবং যেগুলো সংস্থা এজেন্সিগুলো রয়েছে, বিভিন্ন ধরনের দেখবে এজেন্সি রয়েছে ইন্টারন্যাশনাল, তো তাদের গঠন প্রণালী এবং তারা কীভাবে কাজ করে। তারপর হচ্ছে কি রোল অফ দ্য এক্সটার্নাল স্টেটস অ্যান্ড নন স্টেটস অ্যাক্টরস টু ক্রিয়েটিং দ্য চ্যালেঞ্জেস ইন দ্য ইন্টারনাল সিকিউরিটি, আমাদের দেশের যে তোমার হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি রয়েছে বা আভ্যন্তরীণ নিরাপত্তার যে বিষয় রয়েছে, সেই বিষয়ে কীভাবে তোমার হচ্ছে অ্যাক্টিভলি কাজ করা যেতে পারে, সেইখানে কি কি ট্রু এবং কি কি ফলস রয়েছে সেগুলোকে কীভাবে ইম্প্রুভালাইজ করা যেতে পারে, ঠিক আছে, এবং সেটা কীভাবে কাজ করে সেই মেশিনারিটা, সেই বিষয়ে এখানে কিন্তু বলা মানে জানতে হবে। আর বিশেষ করে আমাদের সিকিউরিটি, কোথাকার সিকিউরিটি, বর্ডার এরিয়ার যে সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটি সম্বন্ধে তোমাকে জানতে হবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, এগুলো যত কিছু আমি বললাম এগুলো হচ্ছে কি কনস্টিটিউশন। আচ্ছা, কনস্টিটিউশনের সাথে সাথে কি ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, আর এটা টোটাল কত মার্কের, 125। দ্বিতীয়, তাহলে স্বাভাবিক কি রয়েছে, দ্বিতীয় কি রয়েছে, দ্বিতীয় ইকোনমিক্স, এই ইকোনমিক্স রয়েছে পেপার বিতে। তো সেই ইকোনমিক্স সম্বন্ধে আমরা এবার জানবো। আশা করি তোমাদের কাজে লাগবে এই ভিডিওটা।
তারপর হচ্ছে গ্রুপ বি এর ক্ষেত্রে এবার হচ্ছে ইকোনমিক্সের ক্ষেত্রে কি কি রয়েছে বলছে ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইস্যু রিলেটিং টু দ্য প্ল্যানিং। আমাদের প্ল্যানিং যেটা হয়েছে, হ্যাঁ প্ল্যানিংয়ের যে যুগ চলেছে। তারপর হচ্ছে মোবিলাইজেশন অফ দ্য রিসোর্স, কীভাবে রিসোর্সের বন্টন করা হচ্ছে, বৃদ্ধি কীভাবে হয়েছে আমাদের দেশের, চাকরি এমপ্লয়মেন্ট এই বিষয়গুলো। হ্যাঁ তারপর হচ্ছে আরবিআই এর রোল এবং রেগুলেটরি যে অন্যান্য বডিজগুলো রয়েছে তাদের রোল কি, ঠিক আছে ভারতের অর্থনীতিতে, সেই জিনিসগুলো। তারপর হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ, আমাদের দেশ ইনক্লুসিভ যে গ্রোথ আস্তে আস্তে উন্নতি করছে সেটা কীভাবে অ্যারাইজিং হচ্ছে আমাদের দেশে ইনক্লুসিভ গ্রোথ। তারপর হচ্ছে কি তোমার যে গভর্নমেন্ট বাজেটিং সরকার কীভাবে বাজেটিং করে, ঠিক আছে বাজেট ব্যবস্থা কী ধরনের, বাজেট ব্যবস্থা কথাটা মানে এটা নয় যে শুধু বাজেট, সরকার কীভাবে তোমার হচ্ছে দেশের জন্য বা দেশের মানুষের জন্য হচ্ছে তোমার হচ্ছে ব্যয়ের ব্যবস্থা করে এবং সেই ব্যয় করার জন্য আয় কীভাবে করে, ঠিক আছে। তারপর হচ্ছে কি ইস্যু রিলেটিং টু দ্য ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট তোমার হচ্ছে যে ফার্ম সাবসিডিসগুলো রয়েছে। ফার্ম সাবসিডি বলতে অনেকগুলো দেখবে সংস্থা রয়েছে তাদেরকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি সাবসিডি দেওয়া হয় সরকারের তরফ থেকে, তাদের সম্বন্ধে জানতে বলছে। মিনিমাম সাপোর্ট প্রাইস মানে হচ্ছে এমএসপি সম্বন্ধে জানতে বলেছে তোমাকে। তারপর হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ঠিক আছে মানে যে পিডিএস সম্বন্ধে জানতে বলছে। তাহলে কি কার কার সম্বন্ধে, তোমার হচ্ছে ফার্ম সাবসিডিস, ঠিক আছে এমএসপি এবং পিডিএস, এই যে জিনিসগুলো রয়েছে এগুলোর অবজেক্টিভ কি, এগুলোর ফাংশনিং কীভাবে কাজ করে, এর লিমিটেশন কতটা, ঠিক আছে এই জিনিসগুলো তোমার হচ্ছে কীভাবে তোমার হচ্ছে কি বর্তমান ক্ষেত্রে কাজে লাগতে পারে। এছাড়াও বিশেষ করে ফুড সিকিউরিটির বিষয়টাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ফুড সিকিউরিটি আমরা জানি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা বা কংগ্রেসের সময়কে ফুড সিকিউরিটি যে বিল ছিল তার কারণেই কিন্তু কোভিডের সময় আমাদের বেশ কিছু মানে বড় একটা মানে সমস্যা থেকে আমরা কিন্তু বেঁচেছিলাম, ঠিক আছে। তো সেই জিনিসগুলোকে মানে কীভাবে ইমপ্লিকেশন করা হয় আমাদের দেশে, ঠিক আছে, বা তোমার হচ্ছে টেকনোলজিকে কীভাবে কাজে লাগানো হচ্ছে আমাদের দেশে, বা তোমার হচ্ছে ইকোনমি অফ তোমার হচ্ছে অ্যানিমাল রিয়ারিং, ঠিক আছে অ্যানিম্যালের উপরে ভিত্তি করে যে আমাদের ইকোনমিক যে প্রসেস যা আস্তে আস্তে এগোচ্ছে সেটা কীভাবে এগোচ্ছে, ঠিক আছে সেই জিনিসটাকে এখানে বলা রয়েছে। তারপর 5 নম্বর ফুড প্রসেসিং সম্বন্ধে বলা হচ্ছে, বিশেষ করে ভারতবর্ষের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং ওয়েস্ট বেঙ্গলের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে, ঠিক আছে এবং এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে ভালো করে জানার কথা বলা রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া, তোমার হচ্ছে উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, তার মানে হচ্ছে আমাদের ভূমি সংস্কার কোথাকার, ভারতের ভূমি সংস্কার এবং পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার সম্বন্ধে বলা হচ্ছে, ঠিক আছে। এগুলো সব হচ্ছে ইকোনমিক্যাল কনসেপ্ট, আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি আমি। তারপরে দেখো কি বলছে, ইফেক্ট অফ লিবারাইজেশনস অন দ্য ইকোনমিতে লিবারাইজেশনের ভূমিকা গিয়ে কি 1991-এ যেটা আমাদের না হয়, হ্যাঁ তারপর হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি কী ধরনের হয় এবং মানে তার চ্যালেঞ্জগুলো কী কী রয়েছে, কীভাবে তোমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ করা যাবে এই চ্যালেঞ্জের মধ্যে, ঠিক আছে তার মানে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের কথা। ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো দিকটাতে কীভাবে জোর দেওয়া যায়, বিশেষ করে কী কী এনার্জি, পোর্ট, রোড, এয়ারপোর্ট, রেলওয়ে এগুলো বিষয়ে, ঠিক আছে অনেকটা ইকোনমিক্সেও বইগুলোতে থাকে আর তোমার হচ্ছে জিওগ্রাফির মতো মিটার। তারপর হচ্ছে কি ইনভেস্টমেন্ট মডেল, কীভাবে ইনভেস্ট করা যায়, একটা আদর্শ ইনভেস্টমেন্ট মডেল কী ধরনের হওয়া উচিত, খালি টাকা থাকলেই আমি ইনভেস্ট করে দিলাম এবং ওখান থেকে রিটার্ন পাবো তার কোনো ব্যাপার নেই, তো সেই মডেলগুলো গিয়ে কী আছে সেইগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে ইস্যু রিলেটিং টু দ্য পোভার্টি, আমাদের দারিদ্রতা সম্বন্ধে জানতে হবে, ক্ষুদ্রার্থতা আর বেকারত্ব সম্বন্ধে জানতে হবে। ইস্যু রিলেটিং টু দ্য ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট দ্য সোশ্যাল সেক্টর সার্ভিস, সোশ্যাল সেক্টর যে রয়েছে বা সার্ভিস সেক্টর যে রয়েছে বিশেষ করে যেমন হেলথ, তারপরে এডুকেশন, তারপরে হিউম্যান রিসোর্স আর হিউম্যান ডেভেলপমেন্ট। তো এই যে 4টা বিষয়ের উপরে কীভাবে ইন্ডিয়াকে আস্তে আস্তে ডেভেলপের দিকে নিয়ে যাওয়া যেতে পারে, তো সেগুলো সম্বন্ধে তোমাকে বলতে হবে বা জানতে হবে। সব কারেন্ট ইস্যু, বুঝতেই পারছো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট ইস্যুকে কিন্তু এক্ষেত্রে কিন্তু পুরো একদম গুরুত্ব দেওয়া হবে, হলো। তারপরে আমাদের ভারতবর্ষে যেগুলো ওয়েলফেয়ার স্কিম রয়েছে মানে স্কিমগুলো সেটা কেন্দ্র সরকারের হোক বা রাজ্য সরকারের হোক, সেই স্কিমগুলো কীভাবে কাজ করে, ঠিক আছে এবং তোমার হচ্ছে বিভিন্ন আইন এবং লয়ের মাধ্যম দিয়ে, ঠিক আছে কিভাবে তোমার হচ্ছে এই স্কিমগুলোকে কাজে লাগানো যায়, ঠিক আছে বা আমাদের ল, আমাদের
ইনস্টিটিউশন, আমাদের স্কিম, সেই রিলেটেড কিছু তথ্য এখানে তোমাকে কিন্তু জানতে হচ্ছে। হলো, তারপরে হচ্ছে এইটা গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড ইন্টারভেনশন ফর ডেভেলপমেন্ট ইন ভেরিয়াস সেক্টর অ্যান্ড ইস্যুস অ্যারাইজিং আউট দেয়ার দ্য ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, মানে হচ্ছে সরকার কীভাবে কাজ করে, হ্যাঁ, ডেভেলপমেন্টের কাজ সরকারের মাধ্যম দিয়ে বিভিন্ন সেক্টরের মাধ্যম দিয়ে কীভাবে করা হয়। তেমন বুঝতে পারছো ইকোনমিক্যাল টার্ম এগুলো, সেই টার্মগুলোকে তোমার এখানে পড়তে হবে, আর মাথায় রাখবে সবই ডেসক্রিপটিভ লিখতে হবে, কোনোটাই কিন্তু হচ্ছে এমসিকিউ নয়। তো এই পেপারটা আমাদের কম বেশি সম্ভবত হলো, আরও আছে কিনা দেখছি। এবার পেপার 5, দেখো পেপার 5 মানে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে পেপারটা রয়েছে সেটা, ঠিক আছে। তো সেই সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে পেপারটা, তার মধ্যে থেকে গ্রুপ এতে সায়েন্সের বিষয়টাই রয়েছে। তো কি কি রয়েছে দেখো, প্রথমে রয়েছে যে কি সাইলেন্স ফিচার অফ ইন্ডিয়ান সোসাইটি, তোমার যে ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, আমাদের ভারতের সাইলেন্স ফিচার, আমাদের এখানকার যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য রয়েছে, সেই ঐক্যটা কীভাবে ভারতেই সম্ভব, সেই বিষয়টা রয়েছে। তারপর হচ্ছে কি ওমেন এম্পাওয়ারমেন্ট, মেয়েদের এম্পাওয়ারমেন্ট কীভাবে হচ্ছে নাকি, এবং মেয়েদের তোমার হচ্ছে ভূমিকা গিয়ে কি বিভিন্ন অর্গানাইজেশনে। তারপর যে জনসংখ্যা আমাদের বা জনসংখ্যা সংক্রান্ত ইস্যু, তারপর যে প্রভার্টি, দারিদ্রতা এবং ডেভেলপমেন্ট সংক্রান্ত ইস্যু, আরবানাইজেশনস অ্যান্ড তোমার হচ্ছে প্রবলেমস দেয়ার রেমিডিস, মানে হচ্ছে শহর এবং শহরের কারণে কি কি সমস্যা হচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা অলরেডি, এটাও দেখো লক্ষ্য করো ইকোনমিক্সেরই টার্ম, তার মানে এবার কিন্তু ইকোনমিক্স এবং পলিটিকে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে যে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, তারপর হচ্ছে তোমার হচ্ছে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট কথাটা মানে হচ্ছে সামাজিক তোমার হচ্ছে এম্পাওয়ারমেন্ট আর কি এক কথায়। তারপর হচ্ছে তোমার হচ্ছে কমিউনালিজম, রিজনালিজম, সেকুলারিজম, হ্যাঁ, সেকুলারিজম কি রিসেন্টলি সেকুলারিজম নিয়ে বেশ কিছু ইস্যু তৈরি হয়েছে আমাদের দেশে, যে আমাদের দেশে সেকুলারিজম বিষয়টা কী ধরনের কাজ করে সেটা জানতে হবে। রিজনালিজম মানে হচ্ছে আঞ্চলিকতাবাদ কীভাবে আমাদের দেশে কাজ করে, কমিউনালিজম মানে হচ্ছে সম্প্রদায়গত উন্নতি কীভাবে আমাদের দেশে কাজ করে, ঠিক আছে, সেই বিষয়গুলো রয়েছে। আচ্ছা, ইফেক্টিভ অফ দ্য গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান সোসাইটি, আজকে গ্লোবালাইজেশনের কারণে ভারতবর্ষের যে সোসাইটি, সেই সোসাইটিতে কী ইফেক্ট পড়েছে, ঠিক আছে, সেই জিনিসটা তোমাকে এখানে জানতে হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে 5 নম্বর কি বলছে, বিভিন্ন এনজিও, সোশ্যাল তোমার যে এই যেগুলো সেলফ হেল্প গ্রুপ, তারপর হচ্ছে কি আরও অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে, ঠিক আছে, বা অ্যাসোসিয়েশন রয়েছে, ডোনার রয়েছে, চ্যারিটি, ইনস্টিটিউশনাল তোমার হচ্ছে অ্যান্ড আদার্স যে স্টেক হোল্ডারগুলো রয়েছে, তারা ডেভেলপমেন্ট প্রসেসে কীভাবে কাজ করে, এটা কিন্তু কোনোদিনই আমাদের সিলেবাসে ছিল না, ঠিক আছে। এই প্রথম তোমার হচ্ছে WBCS এর সিলেবাসে এই বিষয়টাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, দারুণ জিনিস একদম, হ্যাঁ, একদম মাইক্রো লেভেলেই কিন্তু এই জিনিসটাকে করা হচ্ছে। তারপর যে লিঙ্কেজ, ঠিক আছে, তোমার হচ্ছে কি কিসের লিঙ্কেজ বিটুইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড সেপারেশন অফ দ্য তোমার হচ্ছে এক্সট্রিমিজম, মানে হচ্ছে ডেভেলপমেন্টের সাথে তোমার হচ্ছে এক্সট্রিমিজমের যে তোমার হচ্ছে সম্পর্ক, সেই সম্পর্কটার কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে রোল অফ মিডিয়া, আমাদের দেশে মিডিয়ার রোল কি, সোশ্যাল নেটওয়ার্কিং এখন যে সাইটগুলো রয়েছে তার রোল কি, বিশেষ করে আভ্যন্তরীণ তোমার হচ্ছে সিকিউরিটিতে, সাইবার সিকিউরিটি বিষয়টাকে কি, মানি লন্ডারিং জিনিসটাকে কি, মানি লন্ডারিংও সিলেবাসে দিয়েছে, সাইবার সিকিউরিটি বিষয়টাকেও সিলেবাসে দিয়েছে, ইন্টারনাল সিকিউরিটি জিনিসটাও সিলেবাসে দিয়েছে। তার মানে বুঝতেই পারছো, হ্যাঁ, আমাদের মিডিয়ার রোল কি, সোশ্যাল মিডিয়ার রোল কি, আমাদের সাইবার সিকিউরিটি কতটা প্রয়োজন, ঠিক আছে। তারপর হচ্ছে কি মানি লন্ডারিংটা আজকের দিনে সোসাইটির জন্য কতটা খারাপ জিনিস, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে এই পেপারে দিয়েছে। নেক্সট আর অল্প একটু আছে, এবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি একদম ডাইরেক্ট গ্রুপ বি দিয়েছে, দেখো অল্প পরিমাণে আছে। তারপর দেখো গ্রুপ বিতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি একদম ডাইরেক্ট, যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি জিনিসটা নিয়ে কি মানে ডেভেলপমেন্ট অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস অ্যান্ড ইফেক্টিভনেস টু এভরি লাইফ, আমাদের জীবনে সায়েন্স এবং টেকনোলজি ডেভেলপমেন্ট কতটা কাজ করছে, কীভাবে কাজ করছে। তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট
অফ ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ভারত কীভাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আস্তে আস্তে উন্নতি করছে। আর হচ্ছে ইন্টিগ্রেশন অফ টেকনোলজি অ্যান্ড ডেভেলপিং নিউ টেকনোলজি, এবং কীভাবে তোমার হচ্ছে টেকনোলজিকে ভারত অ্যাডপ্ট করছে এবং নতুন নতুন টেকনোলজিকে আরও কীভাবে আনা যেতে পারে সেই বিষয়টা। তারপর হচ্ছে অ্যাওয়ারনেস ইন দ্য ফিল্ড অফ দ্য আইটিতে কীভাবে আস্তে আস্তে বাড়ছে, স্পেসে বাড়ছে, কম্পিউটারে কীভাবে ডেভেলপ করছে, রোবোটিক্সে ইন্ডিয়া কীভাবে ডেভেলপ করছে, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কীভাবে ডেভেলপ করছে, ন্যানো টেকনোলজিতে কীভাবে ডেভেলপ করছে, বায়োটেকনোলজিতে কীভাবে ডেভেলপ করছে, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে কিন্তু কনসেপ্ট তোমার হচ্ছে জানতে বলেছে এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির পেপারটাতে। তো আশা করছি এটাও মডার্ন এবং জানার জন্য কি যথেষ্ট কিন্তু পরিপক্ক কিছু টপিক। এরপরে পেপার নম্বর 6, লাস্ট পেপার বোঝানোর মতো, ঠিক আছে। চলো এই পেপারটা কি বলছে হচ্ছে এথিক্স পেপার, ঠিক আছে। বলে রাখি যে তোমার হচ্ছে ম্যাথ এবং জিআই এই দুটোকে সরিয়ে দিয়ে এই এথিক্স পেপারটাকে কিন্তু দেওয়া হয়েছে সাথে। অনেকের কিন্তু এই বিষয়টার সম্বন্ধে কিন্তু জানার কিউরিসিটি রয়েছে, অনেকেরই রয়েছে। তো সেই বিষয়টার সম্বন্ধে এখানে আমরা অল্প একটু আজকে জানবো। এই বিষয়টা হচ্ছে তোমার লক্ষ্য করো, পেপার তোমার হচ্ছে কি জেনারেল স্টাডিজ 4 আর পেপার 6। পেপারটার নাম কি এথিক্স, আর হচ্ছে কি ইন্টিগ্রিটি অ্যান্ড তোমার হচ্ছে কি অ্যাপটিটিউড, ঠিক আছে। এর মধ্য থেকে তোমার হচ্ছে এথিক্সের উপরে তোমার হচ্ছে 150 মার্কস আসবে, এবং মানে এথিক্সের কনসেপ্টের উপরে অবশ্য সবটাতেই এথিক্স আছে, ঠিক আছে। আর হচ্ছে গ্রুপ বি এর উপরে তোমার হচ্ছে 100 মার্ক আসবে। তো গ্রুপ এতে যে 150 আসবে সেই 150টার সম্বন্ধে এখানে কিন্তু স্পষ্ট করে করা আছে। কি কি দেখো, বলছে একজন সিভিল সার্ভিস যে রয়েছে, রোল অফ দ্য সিভিল সার্ভিস ইন ডেমোক্রেসি, এই সিভিল সার্ভিসের ডেমোক্রেসিতে ভূমিকা কি। আজকে যে তোমরা সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা করবে, সিভিল সার্ভিস সম্বন্ধে জানবে, সিভিল সার্ভিস হয়তো সাকসেসও পেয়ে গেলে, তারপর তোমার ভূমিকা কি, ঠিক আছে। এটা তো একটা বিশাল বড় কনসেপ্ট, তারপরের ভূমিকাটা গিয়ে কি, মানে এটা নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি আছে আমাদের রাজ্যে, যে কি ধরনের মানে অনেক ব্যক্তির তোমার হচ্ছে ভূমিকা থাকে, ঠিক আছে। তো এথিক্স পড়ানোটা খুব দরকার, ভালো লাগছে, হ্যাঁ, দারুণ জিনিস। তারপর দ্বিতীয় এথিক্স অ্যান্ড তোমার যে হিউম্যান তোমার যে ইন্টারফেস, ঠিক আছে। মানে হচ্ছে কি তোমার হচ্ছে এথিক্স এবং তোমার হচ্ছে তার সাথে হচ্ছে সাধারণ মানুষের তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি বলবো এটাকে, ইন্টারফেস কথাটার মানে হচ্ছে কি সামনাসামনি হওয়া, মানে হচ্ছে নীতিশাস্ত্রের সাথে মানুষের যদি সামনাসামনি হয় তাহলে কীভাবে মানে ব্যাপারটা হতে পারে বা চলতে পারে, ঠিক আছে। তো সেই সংক্রান্ত কি ইসেন্স, তারপর যে তোমার যে কি ডিটারমিনেন্স, তারপর যে কনসিকুয়েন্স অফ এথিক্স, মানে এথিক্স জিনিসটাকে কি এবং হিউম্যান যে অ্যাকশনে এটা কীভাবে কাজ করে, হ্যাঁ, ডাইমেনশন অফ এথিক্সের ডাইমেনশনগুলো কী কী। আচ্ছা, এথিক্স আমাদের প্রাইভেট এবং পাবলিক রিলেশনশিপে কীভাবে কাজ করে, ঠিক আছে। সরকারি ক্ষেত্রে, পাবলিক মানে হচ্ছে জনস্বার্থে আর কি, আর তোমার হচ্ছে বেসরকারি ক্ষেত্রে কীভাবে কাজ করে। হিউম্যান ভ্যালুজ মানুষের মূল্য, ঠিক আছে। বিশেষ করে তোমার হচ্ছে লেসন ফ্রম দ্য লাইফ ফ্রম দ্য টিচিং অফ দ্য গ্রেট লিডার্স, যারা গ্রেট লিডার্স রয়েছে তাদের সম্বন্ধে জানা, হ্যাঁ, তাদের এথিক্স সম্বন্ধে জানা, যারা রিফর্মার সংস্কারক তাদের সম্বন্ধে জানা, অ্যাডমিনিস্ট্রেটর্স তোমার যে অ্যাডমিনিস্ট্রেটর যারা রয়েছে সংস্কারক তাদের সম্বন্ধে জানা, রোল অফ দ্য ফ্যামিলি তোমার এই এথিক্সের তোমার যে পরিবারগুলোর ভূমিকা গিয়ে কী, সোসাইটির ভূমিকা গিয়ে কী, হ্যাঁ, ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তারপর যে এডুকেশনাল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে স্কুল কলেজ তাদের ভূমিকাগুলো গিয়ে কী, ঠিক আছে, এগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তারপর যে অ্যাটিটিউডের কন্টেন্ট জানতে হবে, স্ট্রাকচার, ফাংশনস, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাটিটিউড কথাটার মানে হচ্ছে গিয়ে কী স্যার, তোমার হচ্ছে সততা বলতে পারো, সততা তো ভীষণ প্রয়োজন, সবাই জানো। আচ্ছা, ইনফ্লুয়েন্স অ্যান্ড রিলেশন উইথ থট অ্যান্ড দ্য বিহেভিয়ার, মোরাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাটিটিউড, সোশ্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড তোমার হচ্ছে পারসেপশনস, অর্থাৎ আমাদের সামাজিক দিক থেকে, মোরালিটির দিক থেকে, হ্যাঁ, তারপর যে রাজনৈতিক দিক থেকে কী ধরনের তোমার হচ্ছে অ্যাটিটিউড থাকা উচিত। এই অ্যাটিটিউড কথাটা মানে হচ্ছে কি সততা, কথোপকথন হতে পারে, হ্যাঁ, আমাদের চিন্তাধারা হতে পারে, ঠিক আছে। এই অ্যাটিটিউড মানে কিন্তু আমরা নর্মালি যেটা ভাবি সেটা নয়, ঠিক আছে। তারপর যে অ্যাপটিটিউড অ্যান্ড তোমার যে ফাউন্ডেশনাল ভ্যালুজ অফ দ্য সিভিল সার্ভিস, যারা সিভিল সার্ভিসে আসছো
বা আসবে তাদের ফাউন্ডেশনাল ভ্যালু কী হওয়া উচিত, তাদের অ্যাপটিটিউড কী হওয়া উচিত, তাদের কাছে তোমার হচ্ছে ইন্টিগ্রিটি, ইম্পারিটি অ্যান্ড নন পার্টনারশিপ জিনিসগুলো কী কী, ঠিক আছে। তারপর হচ্ছে অবজেক্টিভিটি, ডেলিগেশনস অ্যান্ড পাবলিক সার্ভিসের ক্ষেত্রে, অর্থাৎ তোমার হচ্ছে যারা পাবলিক সার্ভিসের সাথে যুক্ত থাকবা তোমরা, তোমরা কিভাবে কেন কাজ করবে, ওটা সাধারণ মানুষের জন্য এটা করার দরকারই বা কেন আছে, তার প্রয়োজনীয়তাটা কী, তার মূল্যবোধটা কী, যারা যারা সোসাইটিতে কি তোমার হচ্ছে উইকার সেকশন মানে গরিব মানুষ, তাদের জন্যই তোমাদের প্রয়োজন, সেই প্রয়োজনটার অনুভব কতটা রয়েছে সেই বিষয়টা তোমাকে এক্ষেত্রে কিন্তু জানতে হবে, ঠিক আছে। কারণ সিভিল সার্ভিস তুমি নেবে, তোমার যদি পাবলিকের সাথে ডিল করারই ক্ষমতা না তৈরি হয়, তাহলে তুমি সিভিল সার্ভিসকে কিভাবে তুমি নিজের মধ্যে অ্যাডপ্ট করতে পারবে, এই যে ব্যাপারটা, ঠিক আছে। আশা করি বুঝাতে পেরেছি। তারপরে নেক্সট, তারপরে দেখো কন্ট্রিবিউশন অফ মোরাল থিঙ্কার। আমাদের যারা মোরাল থিঙ্কার রয়েছে তাদের কন্ট্রিবিউশন, ফিলোসফারের কন্ট্রিবিউশন, সোশ্যাল রিফর্মার যারা রয়েছে ইন্ডিয়াতে, বা ইন্ডিয়াতে শুধু না, ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ডেও, তার মানে বেশ কিছু ভারতীয় এবং বিশ্বের ঋষি মুনির পড়া এখানে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এক্ষেত্রে ফিলোসফার যারা, অ্যাকচুয়ালি এথিক্স পেপারটা ফিলোসফি সংক্রান্তই, এইটুকুটা মাথায় রাখবে। নীতিশাস্ত্রের কথাটার মানে হচ্ছে যে তোমার হচ্ছে কি জীবন দর্শনের মাধ্যম দিয়ে সোসাইটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তোমার জীবনের অভিজ্ঞতার মাধ্যম দিয়ে, বা আরও যারা পূর্বপুরুষ বা তোমার যে সোসাইটির জন্য ভালো কাজ করে গেছে তাদের কথা ভেবে, বা তাদের মতাদর্শকে নিয়ে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাই তো এথিক্স, ঠিক আছে। তার মানে হচ্ছে অনেকটা ওয়ান কাইন্ড অফ দ্য ফিলোসফি। তো স্বাভাবিক সেই জন্য এখানে ফিলোসফার, সোশ্যাল রিফর্মারের সম্বন্ধে তোমাকে জানতে হবে। আর নট অনলি ইন্ডিয়ার সাথে সাথে ওয়ার্ল্ডেরও কিন্তু জানতে হবে, ঠিক আছে। মানে আমি বলতে এটা চাইছি, যদি তোমার হচ্ছে ফিলোসফার হিসাবে আমি ধরে নিই, অবশ্যই এটা নিয়ে কন্ট্রিবিউশন আছে, এই তোমার হচ্ছে কন্ট্রোভার্সি রয়েছে, যদি আমি গান্ধীজিকে আমি ফিলোসফার হিসাবে ধরে নিই, তাহলে হচ্ছে আমাকে নেলসন ম্যান্ডেলার সম্বন্ধে এখানে পড়তে হবে, ঠিক আছে, এই যে ব্যাপারটা। আচ্ছা, তারপর হচ্ছে পাবলিক সার্ভিস, পাবলিক অথবা তোমার হচ্ছে সিভিল সার্ভিস ভ্যালু অ্যান্ড এথিক্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তোমার হচ্ছে মানে এথিক্সের ভূমিকা গিয়ে কী, আচ্ছা এটা আনতে গেলে কি কি দেখা যায় এবং তার প্রবলেমগুলো গিয়ে কী কী হয়, তারপর হচ্ছে এথিক্যাল কনসার্ন অ্যান্ড তোমার হচ্ছে ডিলেমাস ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশনস, ল, রুলস, রেগুলেশনস অ্যান্ড কনসার্নস অফ দ্য সোর্স অফ দ্য এথিক্যাল guidelines, accountabilities and ethical governance, strengthening of the ethical and moral values in the government and ethical issues in international relation and তোমার হচ্ছে কি ফান্ডিং, কর্পোরেট অ্যান্ড গভর্নেন্স। এখানে অনেকগুলো ইস্যু আছে। আমি বলতে চাইছি স্যার, ধরো এখান থেকে একটা কনসেপ্ট আলাদা, ঠিক আছে, এটা একটা আলাদা, কিন্তু এখান থেকে এটা, তারপরে ল থেকে শুরু করে তোমার হচ্ছে কি গাইডলাইন্স পর্যন্ত আলাদা, তারপরে অ্যাকাউন্টেবিলিটি থেকে শুরু করে, ঠিক আছে, তোমার হচ্ছে গভর্নেন্স পর্যন্ত আলাদা, তারপরে স্ট্রেংথ থেকে শুরু করে তোমার হচ্ছে এখানেকার গভর্নেন্সে আলাদা, তারপরে তোমার হচ্ছে কি এথিক্যাল ইস্যু থেকে শুরু করে ইন্টারন্যাশনাল রিলেশনের তোমার হচ্ছে ফান্ডিং পর্যন্ত আলাদা, এবং কর্পোরেট গভর্নেন্সের ভূমিকাটাকে সেপারেট করে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এইখানে তোমার হচ্ছে এথিক্সের ভূমিকা প্রাইভেট ইনস্টিটিউশনে কেমন, এথিক্সের ভূমিকা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কেমন, এথিক্সের ভূমিকা তোমার হচ্ছে কি আইন তৈরি করার ক্ষেত্রে কেমন, ঠিক আছে, এথিক্সের ভূমিকা তোমার হচ্ছে কি গভর্নেন্সের ক্ষেত্রে কেমন, একটা গভর্নেন্স ব্যবস্থাকে যদি পরিচালনা করতে হয় সেখানে এথিক্সের ভূমিকা গিয়ে কি, তারপর হচ্ছে তোমার হচ্ছে এথিক্সের ভূমিকা বিশেষ করে হচ্ছে কি মোরাল ভ্যালু, এথিক্স এবং মোরাল ভ্যালুর ভূমিকা গভর্নেন্সে কেমন, তারপর হচ্ছে কি ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রেও এথিক্সের ভূমিকা গিয়ে কি। আজকে দেখবে যে কিছুদিন আগে নরেন্দ্র মোদী তোমার হচ্ছে ব্যাংককে গেল, তো ব্যাংককে গিয়ে ওখানে তোমার হচ্ছে যে আমাদের সংস্থা ওখানে একটা ইভেন্টে কাজ করতে গেছিলো, ঠিক আছে, কিন্তু ওটার সাথে সাথে থাইল্যান্ডের আবার ফের কি কালচারাল ডেভেলপমেন্টও করলো। তাহলে কালচারাল ডেভেলপমেন্ট কী করলো, একদিকে তাহলে ইন্টারন্যাশনাল রিলেশন ভারতের সাথে থাইল্যান্ডের গ্রো আপ করার জন্য কি একটা নীতিশাস্ত্র, একটা হচ্ছে কি হেরিটেজ, একটা হচ্ছে কি তোমার হচ্ছে হিস্ট্রি,
সেটাকে তুলে আনলো। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো, এই যে কনসেপ্টগুলো তোমার হচ্ছে কি অনেক সময় একটা দেশের সাথে আরেকটা দেশের রিলেশনশিপেও কিন্তু কাজে লাগে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি এর 7 নম্বর, নেক্সট নাম্বার 8, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তারপরে দেখো এখানে গিয়ে কি বলছে, প্রবাবিলিটি অফ দ্য গভর্নেন্স, মানে এখানে গভর্নেন্সের বিভিন্ন কনসেপ্টগুলোর সম্বন্ধে বলা আছে। গভর্নেন্স, একটা গভর্নিং ব্যবস্থা কীভাবে কাজ করে, এমনকি লক্ষ্য করো এই পাবলিক সার্ভিস সম্বন্ধে যারা রয়েছে, ফিলোসফিক্যাল বেস সম্বন্ধে বলছে। আচ্ছা এগুলো তো বলছে, এগুলো তো বুঝতেই পারছো। মজার কথা দেখো এখানে গিয়ে কী বলছে, তোমার হচ্ছে ওয়ার্ক কালচার কীভাবে হয়, হ্যাঁ, কোয়ালিটি অফ দ্য সার্ভিস কীভাবে ডেলিভারি করতে হয়, বুঝতেই পারছো। মানে অ্যাজ এ সিভিল সার্ভেন্ট তুমি কীভাবে মানে হচ্ছে কোয়ালিটি সার্ভিস তোমার হচ্ছে ডেলিভার করবে সাধারণ মানুষকে, সেটা সেই সাধারণ মানুষ গরিব হোক বড়লোক হোক যেই হোক না কেন, সবার জন্য কীভাবে তুমি কোয়ালিটি সার্ভিস ডেলিভার করবে। এমনকি পাবলিক ফান্ডকে কীভাবে ইউটিলাইজ করবে, পাবলিক সরকারি অর্থকে তুমি কীভাবে ইউটিলাইজ করবে। ঠিক আছে, মানে এটা তো একটা বিশাল বড় ইস্যু। সরকারি অর্থকে তুমি একটা পাওয়ারের মধ্যে থাকবে, তখন সরকারি অর্থকে তুমি অপচয় করবে না তুমি ওটাকে ইউটিলাইজেশনটা তোমার হচ্ছে কি ডাইনামিক হবে, সেই বিষয়টাকে দেখার ব্যাপার রয়েছে। তারপর হচ্ছে এই ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ যদি কিছু একটা কারাপশন, দুর্নীতি। সেই দুর্নীতির যদি কারাপশনের যে চ্যালেঞ্জ যদি আসে, তাহলে সেই বিষয়টাকে তুমি কিভাবে তোমার হচ্ছে কি স্ট্রাকচার দেবে, অর্থাৎ মানে দুর্নীতি লেস একটা সিস্টেম তুমি তৈরি করবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, তারপরে নেক্সট হচ্ছে কি ই গভর্নেন্স। ই গভর্নেন্স কথাটার মানে হচ্ছে কি তোমার হচ্ছে এখন সব অনলাইন ব্যবস্থা চলে এসছে, ই গভর্নেন্স চলে এসছে, আমরা সবাই কম বেশি কিন্তু জানি। ঠিক না, তো এখন কিন্তু তোমার হচ্ছে একটা কিন্তু সরকারি ব্যবস্থা রয়েছে ই গভর্নেন্স। ই গভর্নেন্স আসার কারণে কিন্তু সব কিছু এখন সহজ হয়ে গেছে, সরল হয়ে গেছে। তো এই ই গভর্নেন্সের কীভাবে অ্যাপ্লিকেশন করবে, তার মডেলসগুলো কী কী আছে, হ্যাঁ, ই গভর্নেন্সকে কীভাবে সাকসেস করা যায়। আচ্ছা এর সীমাবদ্ধতা গিয়ে কি ই গভর্নেন্সের, এবং তার পোটেনশিয়ালিটি কী কী, মানে এটা যদি ই গভর্নেন্স যদি মানে চালু করা যায়, তার কারণে হচ্ছে কীভাবে স্ট্রেংথ বাড়া যেতে পারে, একটা গভর্নেন্স সিস্টেমের কীভাবে স্ট্রেংথ বাড়ে সেই বিষয়টা রয়েছে। এগুলো সবই হচ্ছে গ্রুপ এ। আর গ্রুপ এতে আমরা সবাই জানি যে কিছুক্ষণ আগে আমি বলেছি 150 নম্বর রয়েছে। ঠিক আছে, গ্রুপ এতে। আর গ্রুপ বি এটা, আর গ্রুপ বি শুধু একটাই লাইন লেখা আছে যে কেস স্টাডিজ অন অ্যাবাভ ইস্যুস। সব থেকে ডেঞ্জারাস জিনিস এখানে এসে দেখো, কিছু সিলেবাস নেই কিন্তু অনেক সিলেবাস। এখানে যে তুমি 9টা কন্টেন্ট পড়লে, সেই 9টা কন্টেন্টের বিভিন্ন কেস স্টাডিগুলো যে রয়েছে, হ্যাঁ, বিভিন্ন ইতিহাসগুলো যেগুলো রয়েছে, হ্যাঁ, বিভিন্ন ইমপ্লিকেশনসগুলো যেগুলো রয়েছে, সেগুলো সম্বন্ধে তোমাকে জানতে হবে, তার ইতিহাস জানতে হবে, 2-4টা উদাহরণ জানতে হবে, এবং সেগুলো নিয়ে এখানে কোয়েশ্চেন আসবে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি সিলেবাসগুলো। ঠিক আছে, সিলেবাসগুলোই বোঝানোটা মানে সবথেকে বড় টাফেস্ট ব্যাপার ছিল, যে এখানে কি কি দিয়েছে আদৌ। আচ্ছা তারপরে দেখো, তারপরে বলছে দেখো যে এখানে দেখো ভালো করে যে কি তোমার হচ্ছে পেপার হচ্ছে 7 এবং পেপার 8 সম্বন্ধে বলেছে, যেটা অপশনাল পেপার আমাদের। তো অপশনাল পেপারের যে সিলেবাস সেটা রিমেইন সেম অ্যাজ এক্সিস্ট নাও, মানে এতদিন পর্যন্ত যেটা চলছিল ওটাই আছে। তার মানে বুঝতেই পারছো পুরোনোটাই কিন্তু থেকে গেল, যেটা আমি আগেও বললাম তোমাদেরকে। ঠিক আছে, আর কি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। আমরা ডেসক্রিপটিভ লিখবো কী করে, মাথায় রাখবে ডেসক্রিপটিভে 2 ধরনের কোশ্চেন্স আসবে। একটা হবে 10 মার্কসের, আর একটা হচ্ছে কি কত মার্কসের, তোমার হচ্ছে 15 মার্কসের। তো যেগুলো 10 মার্কসের কোশ্চেন আসবে সেক্ষেত্রে তুমি 150 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, আর যেগুলো 15 মার্কসের আসবে সেগুলো তুমি 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, তার বেশি কিন্তু লেখা যাবে না। তার মানে বুঝতেই পারছো এখানে কোয়ান্টিটি কিন্তু চাইছে না, কি চাইছে, কোয়ালিটি চাইছে। অল্প শব্দের মধ্যে তোমার চিন্তাধারাকে কিভাবে ব্যক্ত করতে পারো। আর তোমার টাইম সেই 2.5 ঘন্টার জন্য কিন্তু হচ্ছে কতটা, তোমার হচ্ছে মাথায় রাখবে তোমার টাইম হচ্ছে প্রায় 3 ঘন্টা। আচ্ছা এবার তাহলে ভাবো তোমার কতটা উত্তর লিখতে হবে। তুমি যদি 10 নম্বরের লেখো, 250 নম্বর মানে হচ্ছে 25টা। এবার কিছু 15 নম্বরেরও থাকবে,
মার্কস ডিভিশনটা তোমার হচ্ছে এখন বলা সম্ভব নয়। হ্যাঁ, তার মানে 25টা হয়তো থাকবে না, তার থেকে কম থাকবে, 20 হতে পারে, 18 হতে পারে, 15 হতে পারে। এবং সেটাকে তোমাকে মাথায় রাখতে হবে যে কি 10 মার্কেরটা তোমাকে সেটা 150 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, আর যেটা হচ্ছে 15 নম্বরে সেটা তোমাকে হচ্ছে কত 250 নম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। এবার তোমার হচ্ছে এই যে সিলেবাস যেটা রয়েছে পার্সোনালিটি টেস্ট সম্বন্ধে সাথে কার কত মার্কস রয়েছে, সেই মার্কসটা শেষ হলেই মোটামুটি হচ্ছে আমাদের সিলেবাস বোঝানো প্রায় শেষ। তো অলরেডি এটা আমরা আলোচনা করেই নিয়েছি, তবু একবার এখানে আমি বলে দিচ্ছি। তাহলে পেপার 1 ইংলিশ এসে পেপার 250 নম্বরের, আর ট্র্যাডিশন অ্যান্ড কালচারাল বেঙ্গল হচ্ছে 250। হ্যাঁ, জেনারেল স্টাডিজ 1 মানে ইতিহাস ভূগোল 250। জেনারেল স্টাডিজ 2 এটা হচ্ছে তোমার হচ্ছে কনস্টিটিউশন ইকোনমিক্স, ঠিক না, 250। জেনারেল স্টাডিজ 3 সায়েন্স টেকনোলজি, এটা হচ্ছে 250। জেনারেল স্টাডিজ 4 এথিক্স, যেটা হচ্ছে পেপার 6 250। অপশনাল পেপার 1 হচ্ছে 250, অপশনাল পেপার 2 হচ্ছে 250। ইন্টারভিউ, আচ্ছা এই নিয়ে টোটাল হচ্ছে পেপার। আচ্ছা যদি ইন্টারভিউ 200 নম্বর অ্যাড করে দাও গ্রুপ এ এর ক্ষেত্রে, তার হচ্ছে 2200 নম্বর। গ্রুপ বি এর ক্ষেত্রে 200 নম্বরের ইন্টারভিউ, তার মানে হচ্ছে 2200 নম্বর। গ্রুপ সি এর ক্ষেত্রে দেখো লক্ষ্য করো, পেপার 7 এবং 8 দিচ্ছ না, 6টা পেপার দিচ্ছ এবং তার সাথে 150 নম্বর অর্থাৎ 1650 নম্বর। গ্রুপ ডি এর ক্ষেত্রে 6টা পেপার, গ্রুপ তোমার হচ্ছে পেপার 6 এই পেপার 7 আর 8 দিচ্ছ না, এক্ষেত্রে ইন্টারভিউ হচ্ছে 100 নম্বর অর্থাৎ হচ্ছে 1600 নম্বর। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো এই হলো WBCS সিলেবাস, WBCS ডেসক্রিপটিভ প্যাটার্ন হচ্ছে। অল দ্য বেস্ট সবাইকে, ভালো করে ডেসক্রিপটিভ পড়াশোনা শুরু করো। এইটুকুই শুধু আমি স্যার হিসাবে বলবো যে সিলেবাসটা কিন্তু ইউপিএসসি মডেল ফলো করেছে, ইউপিএসসি প্যাটার্ন ফলো করেছে, কিন্তু স্যার সিলেবাসটা ইউপিএসসি কপি করা নয়। সিলেবাসটা কিন্তু বেঙ্গল সিভিল সার্ভিসের উপরে ভিত্তি করেই করা হয়েছে, আর তোমাদেরকে সেই সিলেবাসটাকে কিন্তু খুব ঠান্ডা মাথায় পড়াশোনা করে কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর প্রিলিমিনারির গুরুত্ব আগের থেকে একটু হলেও কমলো। আমার মনে হয় নাম্বার অফ ক্যান্ডিডেট অনেক কমে যাবে এখন থেকে। আর শুধুমাত্র প্রপার যারা স্টুডেন্ট, যারা সত্যি সিভিল সার্ভিস হতে চাই, সিভিল সার্ভেন্ট হতে চাই, যারা সত্যি সিভিল সার্ভেন্ট মানে সার্ভিসকে নিজের তোমার হচ্ছে কি জীবনের অঙ্গ বলে ভাবে, হ্যাঁ, তারাই শুধুমাত্র এই সিভিল সার্ভিসের দিকে আগামী দিনে আসতে চলেছে। তো অল দ্য বেস্ট সবাইকে। সবাই নিশ্চয়ই মানে বেস্ট প্রিপারেশন নেবে। তবে একটা কথা মাথায় রাখবে, এটা 25 সাল থেকে শুরু, 24 সালে এমসিকিউ প্যাটার্নই রয়েছে। ওবিসি কেসের কারণে এখন যেহেতু তোমার হচ্ছে মানে শুধুমাত্র ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছে, মানে 24-এর ফুল সিলেবাস এখন থেকে আসেনি, ঠিক আছে। এই ফুল নোটিফিকেশান আসেনি, ফুল নোটিফিকেশান হলে 24 হবে, তারপরে 25। তো 25-এর যারা এখন নতুন রয়েছে, যারা ফার্স্ট ইয়ার এই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছো, বা যাদের 24-এর প্রিপারেশন ঠিক নেই, তারা 25-এর জন্য পড়াশোনা শুরু করে দাও। সিলেবাস তোমরা পেয়ে গেছো, ঠিক আছে। খুব তাড়াতাড়ি মার্কেটে অ্যাভেলেবেল বইও চলে আসবে নিশ্চয়ই। আর একটা জিনিস হচ্ছে কি তোমাদেরকে কিন্তু পড়াশোনার ডেপথ বাড়াতে হবে। এবার থেকে পেপার কাটিং, পেপার পড়ার বাড়িয়ে দাও, যেমন ইউপিএসসির ক্যান্ডিডেটরা পেপার পড়ে, ঠিক আছে। সেই ধরনের পেপার পড়ার দিকে কিন্তু গুরুত্ব দিতে হবে। বলতে পারো পেপারের উপরেই সিভিল সার্ভিস, এই ধরনের একটা কিন্তু মানে হচ্ছে ব্যাপার চলে আসলো, ঠিক আছে। আমরা জেনারেল সিভিল সার্ভিসের যে সাবজেক্টিভ যে সে থেকে আমাদেরকে দূরে আসতে হবে, এবং কারেন্ট ইস্যুকে এবং মডার্ন বা কারেন্ট যে মানে প্রবলেম এবং সলিউশনগুলো রয়েছে সেই বিষয়গুলো আমাকে জানতে হবে, এবং জেনেই তোমার হচ্ছে কি সিভিল সার্ভিসে নিজের কেরিয়ার ডেভেলপ করতে পারবো। তো সিভিল সার্ভিস আমিও বলি অন্যান্য সবার মতোই যে কি স্যার এটা সাকসেস নয়, এটা একটা জার্নি, অনেক পরিশ্রমের পরই হয়। আর আমাদের রাজ্যে তো যখন ইউপিএসসির প্যাটার্ন ফলো করেছে, আমি নিশ্চয়ই ধরবো যে পিএসসি এবার থেকে নিশ্চয়ই 1 বছরের মধ্যে ইউপিএসসির মতো পরীক্ষাও কন্ডাক্ট করবে, আশা করা যায়। দেখা যাক করছে কিনা। অল দ্য বেস্ট সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো থাকবে আর এই সিলেবাসটাকে ভালো করে দেখবে। ধন্যবাদ সবাইকে।